আমাদের আজকের ডে হচ্ছে ডে 3.2, বেসিক্যালি ডে 4, বাট ডে 3 এর এক্সটেন্ডেড ভার্সনটা হচ্ছে আজকে। কিছু বাকি ছিল সেগুলো। আজকে আমরা অ্যাপ্লিকেশন স্কেলেবিলিটি নিয়ে কথা বলবো, কিন্তু অ্যাপ্লিকেশন স্কেলেবিলিটির একটা নির্দিষ্ট অংশ নিয়ে কথা বলবো। সেই অংশটার নাম হচ্ছে রেপ্লিকেশন। সো স্কেলেবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেশন পার্ট 2, রেপ্লিকেশন নিয়ে আজকে আমাদের কথা হবে। রেপ্লিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। Replication মানে কি আসলে? Replication in system design refers to the process of creating and maintaining multiple copies of data, components, or systems to improve reliability, fault tolerance, and performance. এই তিনটা ওয়ার্ডের দিকে একটু ফোকাস দিবেন। রিলায়েবিলিটি, আমার মাল্টিপল ইনস্ট্যান্স এই জন্যই দরকার যেন আমি রিলাই করতে পারি। একটা ইনস্ট্যান্স নষ্ট হচ্ছে, একটা ইনস্ট্যান্সে কোনো সমস্যা হচ্ছে, যেন আরেকটা ইনস্ট্যান্স আমাকে সাপোর্টটা দিতে পারে। ফল্ট টলারেন্স, একই কথা। কারণ হচ্ছে যে একটাতে যদি ফল্ট হয়, আর একটা সার্ভিস দিচ্ছে, এই জন্য ইউজার রিলাইও করতে পারছে, আবার ফল্ট হওয়ার কারণে ইউজার বুঝে উঠতে পারছে না যে কোনো ফল্ট হয়েছে। এবং আমরাও খুব দ্রুত একটা একটা যদি সমস্যা হয় আর একটা থেকে ব্যাকআপ দিতে পারতেছি, এবং কাজটা কমপ্লিট করতে পারতেছি, এবং পরবর্তীতে যেটাতে সমস্যা হচ্ছে সেটাকে আমরা সলভ করতে পারছি উইদাউট এনি ইন্টারাপশন। ইউজারের কোনো ইন্টারাপশন হচ্ছে না। আর পারফরমেন্সে তো আছেই, কারণ যদি আমার মাল্টিপল ইনস্ট্যান্স থাকে, তখন আমি লোডটাকে ডিস্ট্রিবিউট করতে পারছি। এই তিনটাই হচ্ছে মূলত রেপ্লিকেশনের মূল কাজ। এবং রেপ্লিকেশন কি কি করা যায়? রেপ্লিকেশন করা যায় হচ্ছে কপি অফ ডেটা, অর্থাৎ ডাটাবেস রেপ্লিকেশন। কম্পোনেন্টস, অর্থাৎ আমার ওয়েব অ্যাপ্লিকেশন আছে তারও রেপ্লিকা তৈরি করা যায়। আমার পুরো সিস্টেমের রেপ্লিকা তৈরি করা যায়। একটা রিজিয়নে একটা সিস্টেম চলছে, যে সিস্টেমটা চলছে সেই সিস্টেমটা আরেকটা রিজিয়নে হুবহু রেপ্লিকা করা যায়। ডেটাবেজের রেপ্লিকা করা যায়। সবকিছুরই মোটামুটি রেপ্লিকা তো সেট তৈরি করে রাখা যায়, হ্যাঁ। The purpose of replication is to ensure that a system remains available and functional even in the phase of failures, outage, and increased demand. So phase of failures তো বুঝলাম যে আমার কোনো কারণে, ফর এক্সাম্পল আমার দুইটা ডেটাবেজ আছে, এটা একটা ডেটাবেজ, এটা একটা ডেটাবেজ, একটা মেইন ডেটাবেজ, আর একটা হচ্ছে রিড রেপ্লিকা বা সিম্পলি আরেকটা প্রাইমারি, হতে পারে দুইটাই প্রাইমারি ডেটাবেজ। তো এখন কোনো কারণে আমার একটা ডেটাবেজ ফেল করলো, তার সার্ভার ডাউন হয়ে গেল বা কোনো কারণে ফেল হইলো। তো ফেল হওয়ার সাথে সাথে কানেক্ট হয়ে গেল কিন্তু পরবর্তী ডাটাবেজের সাথে। এই স্ট্যান্ড বাই আপনার রেপ্লিকাও আছে যেগুলো শুধুমাত্র ফেল হইলেই রানিং হয়। আবার দেখা যাচ্ছে রিড রেপ্লিকা আছে যেটা দুই দুই জায়গাতেই আসলে ফোকাস করে, অর্থাৎ লোড ব্যালেন্স করে। আবার এমনও সিস্টেম করা যায় যে, ওয়েল, আমার এইটা প্রাইমারি ডাটাবেজ, যে রিড এবং রাইট বোথ কন্ট্রোল করতে পারবে, এটা রিড রেপ্লিকা। কোনো কারণে যদি এইটা ডাউন হয় বা কোনো কারণে যদি এটা ফেল করে, তখন এইটা প্রাইমারি ডাটাবেস অটোমেটিক হয়ে যাবে এবং এটা তখন রাইট পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে। আর যখন আবার এটা কানেক্টেড হবে তখন এটা রিড রেপ্লিকা হয়ে যাবে। এরকম সিস্টেমও করা যায় ডাইনামিক ভাবে। ঠিক আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে দেখা যাচ্ছে আউটেজ। আমার মাল্টিপল রেজিওনে আমি অ্যাপ্লিকেশন ডিপ্লয় করে রাখলাম। কোনো একটা কারণে আমার বাংলাদেশের মতো সার্ভারেই ডেটা সেন্টারে আগুন ধরে গেল, ডেটা সেন্টার ব্লক। তারপরেও যেন আমার কোনো ইউজার এই ধরনের ইস্যু ফেস না করে, তখন এই রিজিয়নে যেহেতু ইস্যু আসছে, তখন অন্য রিজিয়ন থেকে ডাটাগুলো ঠিকই চলে আসবে বা অ্যাপ্লিকেশনটা সার্ভ করা পসিবল হবে। আর ইনক্রিজ ডিমান্ড, এটা তো আমরা প্রথম থেকে স্কেলেবিলিটিতে পড়ে আসছি। ইনক্রিজ ডিমান্ড তো গতকাল থেকে, মানে প্রথম থেকে আমরা পড়ে আসছি। সেটা হচ্ছে যে যখনই রিকোয়েস্ট বাড়বে তখন যেন আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারি লোড। এটাই হচ্ছে ইনক্রিজ ডিমান্ড। এই তিনটা হচ্ছে মেইন পয়েন্ট যে কেন আমরা রেপ্লিকেশন করব। ওকে। আমরা সিস্টেম রেপ্লিকেশন নিয়ে এই মুহূর্তে কথা বলবো না, আমরা কথা বলবো ডেটা রেপ্লিকেশন এবং কম্পোনেন্ট রেপ্লিকেশন নিয়ে। সো ডেটা রেপ্লিকেশন হচ্ছে কপিজ অফ ডেটা আর মেইনটেইনড অ্যাক্রস মাল্টিপল লোকেশনস, সার্ভার্স অ্যান্ড স্টোরেজ ডিভাইসেস। আমার যা ডাটা আছে সেটা আমি ভিন্ন ভিন্ন লোকেশনে রাখলাম, ভিন্ন ভিন্ন সার্ভারে রাখলাম এবং স্টোরেজ ডিভাইসে রাখলাম। দিস অ্যাপ্রোচ ইমপ্রুভস ডেটা অ্যাভেলেবিলিটি, রিডিউস লেটেন্সি এবং ইনহ্যান্সেস ফল্ট টলারেন্স। সো এই হচ্ছে ডেটা রেপ্লিকেশনের মূল কাহিনী। আমরা সাধারণত একটা ডাটাবেস দিয়েই সব কাজ করে ফেলতে চাই, কিন্তু যদি আপনি মানে আপনার সিস্টেমকে বিশ্বাস করতে চান এবং আপনার সিস্টেমে ইউজারের ট্রাস্ট অর্জন করতে চান, ইউজার যেন চিন্তা করতে পারে যে ওকে, এই সিস্টেমে যদি আমি আমার ডাটাটা রাখি তাহলে ডাটা হারানোর কোনো সুযোগ নেই বা কোনো সম্ভাবনা নেই, এই ধরনের একটা মেন্টালিটি আপনি যদি ইউজারের ভেতরে তৈরি করতে চান, তাহলে আপনাকে ডেটা রেপ্লিকা তৈরি করতে হবে। আমি এমন অনেক অনেক অ্যাপ্লিকেশন সম্পর্কে জানি যে অ্যাপ্লিকেশনগুলোতে একটা ডেটাবেস নিয়েই কাজ চলতেছে। একটা ডেটাবেস নিয়ে কাজ চলতেছে, এটা কোনো প্রবলেম না, কোনো প্রবলেম না, অ্যাজ লং অ্যাজ যে সবকিছু ঠিকঠাক ভাবে আছে এবং কোনো রকম কোনো ডিজাস্টার হয়নি। এমন হতেই পারে
এই যে আমরা অনেক সময় অনেক মিম দেখি যে আপনি প্রাইমারি ডেটাবেস ডিলিট করে দিচ্ছে বা এ করে ফেলছে ও করে ফেলছে, এই টাইপের বিষয়বস্তুগুলো ঘটতে পারে। অনেক ধরনের অনেক কিছু হতেই পারে যে কোনো কারণে ভুলবশত আমার প্রাইমারি ডেটাবেস ডিলিট হয়ে গেছে। প্রাইমারি ডেটাবেস ডিলিট হলে কি যায় আসে, যদি আমার পারফেক্ট রেপ্লিকা সেট থাকে বা আমার যদি একটা সুন্দর ব্যাকআপ সিস্টেম করা থাকে, তাহলে আমরা মুহূর্তের মধ্যে সেখান থেকে ডেটাগুলোকে বের করে নিয়ে আসতে পারি, তাই না? তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডেটা রেপ্লিকেশন এটা আপনার কনফিডেন্স বৃদ্ধি করবে আপনার সিস্টেমের ওপরে। আপনি একটা ডেটাবেস দিয়ে অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, ছোটখাটো অ্যাপ্লিকেশন, 2 4 10 জন 20 জন 100 জন ইউজার আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন দিয়ে ব্যবসা করছেন, 10 জন বা 100 জন দিয়েই ব্যবসা করছেন। তো এই ব্যবসা যখন আপনি করবেন, তখন আপনার দরকার ইউজারের ট্রাস্ট। আর ইউজার আপনাকে তখন ট্রাস্ট করবে যে সিচুয়েশন যাই ঘটে যাক না কেন, আপনার ডেটা সেফ। এক্স্যাক্টলি জাফর ভাই, এই কারণে রেড সিস্টেম কনসেপ্ট আসছে, আরো অনেক কনসেপ্ট আছে। রেড একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, রেড নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর এই বিষয়গুলো আমি দেখি বিশেষ করে যারা মানে আমাদের দেশে অল্প ধরেন হচ্ছে যে মোটামুটি একটা কনসেপ্ট শিখে বিজনেস দাঁড় করাতে যায়, তারা এই বিষয়গুলোকে মাথায় রাখে না। এই বিষয়গুলোকে মাথায় রাখা জরুরি, হয়তো স্টার্টিং এই জরুরি না, কিন্তু ইন ফিউচার জরুরি। ইভেন কিছু যদি আপনি নাও করেন, একটা ডাটাবেসের ব্যাকআপ রাখা জরুরি। আচ্ছা, তারপরে কম্পোনেন্ট রেপ্লিকেশন। আমাদের হোল সিস্টেম দ্য রেপ্লিকেটিং ইন্টার কম্পোনেন্টস অফ সার্ভিসেস। কম্পোনেন্ট বলতে এখানে মেইনলি বোঝানো হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, সেটা স্টেটফুল অ্যাপ্লিকেশনও হইতে পারে, আবার স্টেটলেস অ্যাপ্লিকেশনও হইতে পারে। সার্ভিসেস ইনভলভস ক্রিয়েটিং মাল্টিপল ইনস্টেন্স অফ এ সার্ভিস অর অ্যাপ্লিকেশন দ্যাট ক্যান অপারেট ইন্ডিপেন্ডেন্টলি। ওকে, তো আমরা এক এক করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। বেসিক্যালি আমাদের যে সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে দুই ধরনের কম্পোনেন্ট থাকতে পারে। এক ধরনের কম্পোনেন্ট হইতে পারে স্টেটলেস, আর এক ধরনের কম্পোনেন্ট হইতে পারে স্টেটফুল। স্টেটলেস দুনিয়ার সবচাইতে সহজ জিনিস। যেখানে আপনি দেখবেন স্টেটলেস বিষয়টা আছে রেপ্লিকা করা সহজ, মানে এখানে যেভাবে আছে সেভাবেই আরেক জায়গায় দিয়ে দিলাম। এই কারণেই কিন্তু কন্টেইনার্স খুব পপুলারিটি গেইন করছে। কন্টেইনার যখন আমরা বানাই তখন আমরা স্টেটলেস বানাই, অর্থাৎ ওই অ্যাপ্লিকেশনটা প্রপার স্টেটলেস, ওর ভেতরে ফাইল সিস্টেম থেকে শুরু করে ডাটাবেস থেকে শুরু করে কোনো কিছুই ওর মধ্যে নাই, সবকিছু ওর বাইরে। ঠিক আছে? সো এই কারণে স্টেটলেস কন্টেইনার গুলো বা কন্টেইনার গুলো যত বেশি তত কপি তৈরি করা যায়। আমার 100টা কপি দরকার, আমি 100টা কপি বানাই ফেলতে পারছি। আচ্ছা, এখন আমার 100টা কপি দরকার না, আমার একটা কপি দরকার, একটা কপি বানাচ্ছি। সো স্টেটলেস কম্পোনেন্ট সবচাইতে সহজ। কিন্তু স্টেটফুল কম্পোনেন্টও আছে, যেমন ডেটাবেস, ট্রেডিশনাল ওয়েব অ্যাপ্লিকেশন, যার মধ্যে আপনার সেশনস আছে বা ফাইল সিস্টেমস আছে, কিছু একটা ব্যবহার করছেন, মেসেজ কিউ আছে। তো এই ধরনের কিছু জিনিসপত্র আছে যে জিনিসপত্রগুলো আসলে স্টেট বহন করে, কারণ আমাদের অ্যাপ্লিকেশন তো শুধু স্টেটলেস হয় না, আমাদের অ্যাপ্লিকেশনের কিছু না কিছু স্টেট তো থাকবেই। তো সেই স্টেটগুলো মেনটেন করার জন্য তো আমার একটা সিস্টেম দরকার, কোনো না কোনো ওয়ে দরকার যে স্টেটফুল অ্যাপ্লিকেশনস বা স্টেটফুল সার্ভার সেগুলো আমরা কিভাবে স্কেল করতে পারি এবং সেই রেপ্লিকা সেট তৈরি করতে পারি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর যদি আমাদের কোনো কিছু স্টেটফুল না হতো, সব স্টেটলেস হতো, তাহলে এই এই এত প্যারা নেওয়ার কোনো মানেই ছিল না। নতুন নতুন অনেক কনসেপ্ট, পার্টিশনিং ফার্টিশনিং হাবিজাবি যেসব কনসেপ্ট আছে, সেসব কনসেপ্ট নিয়ে আমাদের চিন্তাই করতে হতো না, খুব সহজ হতো। যত অ্যাপ্লিকেশন তত সার্ভার, একটা অ্যাপ্লিকেশন 10টা সার্ভার হইতে পারে। যখন যখন স্কেল করা দরকার হবে, অ্যাপ্লিকেশনের সাথে একটা করে সার্ভার যুক্ত করে দেবো, বা নতুন করে একটা সার্ভার নিয়ে তার মধ্যে অ্যাপ্লিকেশনটা রান করে দিব, ঝামেলা শেষ। কিন্তু এই ঝামেলা এত সহজে শেষ হয় না, ঝামেলা বেঁধেই থাকে অলওয়েজ কোনো না কোনো জায়গায়। সো স্টেটলেস রেপ্লিকেশন কাকে বলা হচ্ছে? স্টেটলেস রেপ্লিকেশন হচ্ছে যে আপনার involves replicating the functionality of a system or service without necessarily replicating its state। ওর ভিতর কোনো স্টেটই নাই, তো স্টেট রেপ্লিকেশন হবে কেমনে? আর ইচ রেপ্লিকা অপারেটস ইন্ডিপেন্ডেন্টলি। গতকালকে যে আমরা পড়াশোনা করছিলাম যে স্কেলেবিলিটির একটা প্রিন্সিপালের মধ্যে আছে ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তো এই ইন্ডিপেন্ডেন্টলি যেন অপারেট করতে পারে সেটাই হচ্ছে স্টেটলেস অ্যাপ্লিকেশনের একটা কনসেপ্ট। এন্ড দেয়ার ইজ নো শেয়ার্ড স্টেট বিটুইন রেপ্লিকাস, কোনো শেয়ার্ড স্টেট নাই। এবং আপনার শেয়ার্ড স্টেট বলতে কি বোঝানো হচ্ছে? শেয়ার্ড স্টেট বলতে বোঝানো হচ্ছে যে আপনি একটা ইন মেমোরি সেশন রাখতেছেন বা ইন মেমোরি ক্যাশ করছেন। এই এই জিনিসপত্রগুলো কোনো ইন্ডিভিজুয়াল ইনস্টেন্সের মধ্যে নাই। যদি এগুলো থাকে সেটা শেয়ার্ড হবে। শেয়ার্ড হবে বলতে কোন একটা ক্লাস্টার ব্যবহার করে হবে, বাট এই ইনস্টেন্স গুলোর ভেতরে কোনো কিছু নাই, যেটা অমুক ইনস্টেন্সের আছে এই ইনস্টেন্সের নাই, এইরকম কোনো সিনারিও ঘটবে না। সো নো শেয়ার্ড স্টেট। তারপরে স্কেলেবিলিটি, স্টেটলেস রেপ্লিকেশন ইজ অফেন মোর স্কেলেবল দ্যান ইউ স্টেটফুল রেপ্লিকেশন বিকজ ইজ রেপ্লিকা ক্যান অপারেট ইন্ডিপেন্ডেন্টলি and there is no need for constant synchronization.
যেহেতু কোনো স্টেট দুইটা ইনস্টেন্স কোনো স্টেট এক নিজের সাথে নিজে শেয়ার করছে না নিজেদের মধ্যে, তাই কি হচ্ছে, তাই হচ্ছে কোনো ঝামেলা নাই, তাই হচ্ছে কোনো সিঙ্ক্রোনাইজেশনের দরকার নাই, যেটা ডেটাবেজের ক্ষেত্রে প্রয়োজন আছে। Simplicity, stateless replicas are typically simpler to implement as there is no need to manage shared state or handle complex synchronization mechanism. Use cases: stateless replication is common in scenarios where maintaining an identical state across replicas is not necessary, such as load balancing in web server, content delivery network, stateless microservice. তো সিডিএন এও আমার কোনো স্টেট নেই, সিডিএন আমার ফাইল আছে, ফাইলগুলোকে আমি একবার ক্যাশ করলাম, হয়ে গেল। সো ওখানে কোনো স্টেট চেঞ্জের ব্যাপার স্যাপার নাই। লোড ব্যালেন্সিং, আমার এতটুকুই স্টেট আছে, যেহেতু একটা লোড ব্যালেন্সারের মধ্যে আমি হচ্ছে যে বাকি সার্ভার কতগুলো আছে সেগুলোর স্টেট রেখে দিচ্ছি, সো আমার আর কোনো কাহিনী নাই, আর কিচ্ছু নাই। সো আমি লোড ব্যালেন্সার ব্যবহার করে মাল্টিপল সার্ভারের দিকে জাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি বা রিডিরেক্ট করে দিচ্ছি যে কোনটা কোন রিকোয়েস্ট কার কাছে যাবে। তো কোনো স্টেট নাই। তো এই ধরনের বিষয়গুলো, বা মাইক্রো সার্ভিস, মাইক্রো সার্ভিস তো আসলে একটা মাইক্রো সার্ভিসের প্রিন্সিপালি হচ্ছে স্টেটলেস হইতে হবে। তো মাইক্রো সার্ভিসের ক্ষেত্রেও আমাদের কোনো স্টেট নাই। সো এটা খুবই মজার, স্টেটলেস হচ্ছে সহজ, এবং আমাদেরও চেষ্টা থাকবে সর্বোচ্চ স্টেটলেস জিনিসপত্রগুলো ব্যবহার করা। আর যখনই আপনার স্টেট ফুলের ব্যাপার আসে তখন হচ্ছে সুবিধাটা হচ্ছে আপনি যদি ই করেন, মানে ওটাকে কি বলে, ম্যানেজ সার্ভিস ব্যবহার করেন। এই ম্যানেজ সার্ভিসগুলো যেমন ডাটাবেজের ক্ষেত্রে ম্যানেজড ডাটাবেজ, আরডিবিএমএস বা হচ্ছে যে আপনার আরডিএস, এডাব্লিউএস এর আরডিএস, এগুলো খুবই জনপ্রিয়। এগুলো জনপ্রিয় হওয়ার পেছনকার কারণই হচ্ছে এইগুলো স্কেল করা কঠিন। এখন যেই কোম্পানি আহ, লাখ ডলার দিয়ে বেতন দিয়ে হচ্ছে যে আপনার ক্লাউড ইঞ্জিনিয়ার রাখছে, বা হচ্ছে যে আপনার ডেভঅপস রাখছে, আর্কিটেক্ট রাখছে, তারাও এগুলো ম্যানেজডই ব্যবহার করে। কেন ম্যানেজড ব্যবহার করে? ম্যানেজ ব্যবহার করে কারণ হচ্ছে যে এই টেনশনই নিতে চায় না। ওকে, ধরেন আপনার আপনি খুব ভালো ডেভেলপার, আপনি খুব ভালো আর্কিটেক্ট, এবং আপনি ক্লাউড সম্পর্কেও ভালো জানেন, আপনার সবকিছু ভালো নলেজ আছে। সবকিছু ভালো নলেজ থাকার পরেও আপনি যদি নিজে থেকে এই কাজগুলো করেন, প্রত্যেকটা জিনিস প্যাচিং করা, ম্যানেজ করা, এই স্কেল করা নিজের ডেটাবেস, দিন শেষে দেখা যাবে যে আপনি রাতে ঘুমাইতে পারতেছেন না টেনশনে, কারণ আপনার বিজনেস আপনার আপনার ওই ডেটাবেসের উপরে দেখা যাচ্ছে ডিপেন্ড করে আছে 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন ডলারের বিজনেস। ঠিক আছে? তো এই জন্য বেশিরভাগ কোম্পানি কি করে, বেশিরভাগ কোম্পানি হচ্ছে যে আপনার এইসব প্যারাতেই যায় না, ম্যানেজ সার্ভিস ব্যবহার করে। ওকে, আচ্ছা স্টেটফুল, এবার আমরা স্টেটফুল রেপ্লিকেশন সম্পর্কে আসি। স্টেটফুল রেপ্লিকেশনটা একটু পেইনফুল, কারণ আমরা যে ট্রেডিশনাল ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি, ট্রেডিশনাল ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আমার সেশন থাকছে, কোনো না কোনো ফাইল সিস্টেম থাকছে, বা কিছু না কিছু আমি ব্যবহার করছি। তো এইটা কি স্কেল করা পসিবল না হরাইজন্টালি? হ্যাঁ পসিবল, অবশ্যই পসিবল, কিন্তু এটা এটা একটু চ্যালেঞ্জিং। তো stateful replication involves replicating both the data and the state of a system, মানে অর্থাৎ আমার তো সিস্টেমের মধ্যে ডেটা আছে, স্টেট বলতে আসলে কি, স্টেট বলতে ডেটা। সো আমার অ্যাপ্লিকেশনের মধ্যে ডেটা আছে, তো আমি একটা ইনস্ট্যান্স আপলোড করলাম, তার ভিতরে ডেটা আছে, তার ভিতরে অ্যাপ্লিকেশন আছে। যতক্ষণ একটা ইনস্ট্যান্স আছে ততক্ষণ তো ঝামেলা নাই, সবকিছু এক জায়গাতেই আছে। যখন আমি দুইটা ইনস্ট্যান্স বানাইলাম, তখন দুইটা ইনস্ট্যান্সের মধ্যেই ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশনও আছে, ডেটাও আছে। তাহলে এই দুইটা ডেটার মধ্যে সিঙ্ক্রোনাইজেশনটা হবে কিভাবে, এইটা একটা চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু এটা করা পসিবল। Key characteristic হচ্ছে shared state. Stateful replicas share the same state, ensuring that each replica has an up-to-date copy of the system's data and state. Consistency, maintaining consistency across replicas is critical in stateful applications. Changes made to one replica are propagated to others to ensure a coherent state. এটা একটা পেইনফুল কাজ। Challenges: achieving stateful replication can be challenging, especially in distributed system, as it requires mechanism to synchronize and coordinate the state across replicas. Use cases: stateful replication is often used in scenarios where maintaining a consistent state across replicas is essential, such as database, distributed file system, and certain types of distributed application. আচ্ছা, আমরা একটা মানে স্টেটলেস অ্যাপ্লিকেশনের যেহেতু কোনো প্যারা নাই, ঠিক আছে, রেপ্লিকা করা, এই কারণে আমাদের আর কোনো চিন্তা নাই। আমরা যেটা করতে পারি, আমরা স্টেটফুল রেপ্লিকেশন কেমনে ঘটে সেটার একটা কিছু সিনারিও দেখতে পারি, বা কিছু কনসেপ্ট বোঝার চেষ্টা করতে পারি। সো স্টেটফুল রেপ্লিকেশন ফর ওয়েব অ্যাপ্লিকেশন, সো এটা প্রথমত রিকমেন্ডেড না। ওকে, এটা হচ্ছে রিকমেন্ডেড না। আচ্ছা জাফর ভাই বলেন। এক্ষেত্রে ভাইয়া আমার কোয়েশ্চেন হলো স্টেটফুল হইলে দেন এসটিটিপিএস এর যে একটা গিয়ে আছে ওইটা ব্রেকডাউন হচ্ছে না?
এইচটিটিপিএস এর সাথে স্টেটফুলের তো স্টেট, কোনো সম্পর্ক নেই। লাইক একজন ইউজার প্রথমে, যদি আমি বলি, লগ ইন করলো আমার সিস্টেমে। হুম লগ ইন করার পরে যখন সাপোজ আমি লোড ব্যালেন্সার করে দেন, আমার অনেকগুলা ইনস্ট্যান্স হুম আছে, দেন তার আমি সেকেন্ড বা সে আরেকটা ইনস্ট্যান্সে যা হিট করলো, হুম। দেন ওইটাতে তো তার ইনফরমেশন গুলা নাই, দেন তাকে আবার না সেটার জন্যই তো ইনফরমেশন গুলা চ্যালেঞ্জেস দিয়ে। না। না সেটার জন্যই তো হ্যাঁ তো, চ্যালেঞ্জেস, সেই চ্যালেঞ্জেসটাই তো এখন আমরা রিজলভ করার চেষ্টা করছি যে কেমনে পসিবল। আচ্ছা, ঠিক ওকে, আছে। ওকে, ঠিক আছে। জি। আচ্ছা, সো প্রথমত স্টেটফুল রেপ্লিকেশন ইজ নট রিকমেন্ডেড। কেন রিকমেন্ডেড না? এই যে কেবল হচ্ছে জাফর ভাই বললো যে অনেক ধরনের অনেক চ্যালেঞ্জেস আসতে পারে, বিশেষ করে ওয়েব অ্যাপ্লিকেশন। ডেটাবেজের ক্ষেত্রে কোনো কথা নাই। আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি বা সার্ভিস বানাচ্ছি, মোর স্পেসিফিক্যালি, তখন আমরা মাথায় রাখবো, চেষ্টা করব, চেষ্টা করব না, ফোর্সফুলি চেষ্টা করব যে আসলে কোনো স্টেট যেন আমরা না রাখি। কিন্তু ডেটাবেজের ক্ষেত্রে তো সেটা পসিবল না, ওয়েবের ক্ষেত্রে পসিবল। তাই ওয়েবের ক্ষেত্রে আমরা কোনোভাবেই করব না কোনো রকম কোনো স্টেট মেনটেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এমন একটা সিনারিওতে পড়ে গেছি যে সিনারিওতে স্টেটফুল অ্যাপ্লিকেশন আছে, এটাকে আমরা স্টেটলেস এই মুহূর্তে বানাইতে পারতেছি না, সম্ভব না, টাইম নাই, কোনোভাবে সুযোগ নাই। কিন্তু আমাদের এটা স্কেল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা কোনো একটা সিস্টেম ব্যবহার করতে পারি এবং সেটাই আমরা দেখব। তবে স্টেটফুল অ্যাপ্লিকেশনের একটা সুবিধাটা হচ্ছে এটা লো লেটেন্সি বাট ল্যাক অফ স্কেলেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি। সো যেহেতু আপনার হচ্ছে যে ডেটাগুলো সব কাছাকাছি থাকে, অর্থাৎ একই ইনস্টেন্সের মধ্যে থাকে, তাই তো লেটেন্সিটা খুব কম হয়। মাইক্রো সার্ভিসের লেটেন্সি আছে, মাইক্রো সার্ভিসের লেটেন্সি মেনটেন করার বিরাট বড় একটা চ্যালেঞ্জেস কাজ। ওকে। কিন্তু স্টেটফুল অ্যাপ্লিকেশনগুলোতে লেটেন্সিটা কম। যেমন হচ্ছে অথেন্টিকেশন আপনি করতে যাচ্ছেন, অথেন্টিকেশন সেশন, এখন অথেন্টিকেশন সেশনের জন্য যদি আপনাকে অন্য সার্ভারে হিট করতে হয়, তার মানে আপনি নেটওয়ার্ক লেটেন্সি পাচ্ছেন। তারপর তোর হচ্ছে যে ডেটা ট্রাভেল করবে এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটার একটা লেটেন্সি আছে। তারপর সেখান থেকে রেসপন্স ব্যাক আসবে, নেটওয়ার্কের ব্যান্ডউইথের একটা ব্যাপার আছে, এবং নেটওয়ার্ক কতটা ফাস্ট কতটা স্লো সেটার অনেক বিষয়বস্তু আছে, তাই না? তো সেখান থেকে তারপরে আপনি অথেন্টিকেশন কমপ্লিট করে, দেখা যাচ্ছে যে আপনার অথেন্টিকেশন কমপ্লিট করতেই 500 মিলি সেকেন্ড সময় লেগে গেল, এটা কিন্তু অ্যাডিশনাল, টোটালি অ্যাডিশনাল। আমি বলছি না যে এটাই লাগবে, এটারও সিস্টেম আছে যেন সবকিছু কমানো যায়, বাট স্টিল আমার কিন্তু অ্যাডিশনাল কিছু নেটওয়ার্ক লেটেন্সি তৈরি হয়ে যাচ্ছে, যেটা আবার আপনার স্টেটফুল অ্যাপ্লিকেশনে নাই। আমার সেশনে আমার কাছেই আছে, আমার সেশন যদি আমার কাছেই মেমোরিতে থাকে, র্যামে থাকে, তাহলে তো আমার টেনশন করতে হচ্ছে না, কোনো লেটেন্সি এক্সট্রা হচ্ছে না। তো এটা লো লেটেন্সি, কিন্তু স্কেলেবিলিটিতে সমস্যা হচ্ছে, এবং মাল্টিপল ইউজার রিলাই করতে কিন্তু একটু সমস্যা ফেস করবে। কারণ আমি যদি ভুলক্রমে যেই ইনস্টেন্সের মধ্যে আমার সেশনটা আছে সেই ইনস্টেন্সে না যে অন্য ইনস্টেন্সে চলে যায়, তখন কিন্তু বিষয়টা প্রবলেম, তখন কিন্তু আমাকে আর পাওয়া যাবে না, আমি আর লগ ইন অবস্থায় থাকবো না। আচ্ছা, ম্যানেজ সেশন ইউজিং স্টিকি সেশন, অথবা এটাকে সেশন অ্যাফিনিটিও বলে, অথবা সেশন ক্লাস্টারিংও বলে। তো এই যে কোনো একটা স্টেটফুল অ্যাপ্লিকেশনকে খুব সহজেই স্টেটলেস বানায় ফেলা যায়, অথবা স্টেটফুল রেখেও কাজ করা যায় ইউজিং দিস টু থিং। ওকে। ফর এক্সাম্পল, আপনি প্রথমে ইউজ করছেন স্টিকি সেশন। স্টিকি সেশনটা মজার জিনিস। লাইক আপনার একটা অ্যাপ্লিকেশন আছে, এটা একটা নোড 1 বা ইনস্টেন্স 1, এটা নোড 2 বা ইনস্টেন্স 2, এখানে একটা ডাটাবেজের সাথে কানেকশন আছে, আর একটা লোড ব্যালেন্সার লোডগুলোকে ট্রান্সফার করছে। তো ইউজার এখান থেকে এসে প্রথমে লগ ইন করলো এই জায়গাটায়, এখানে তার একটা কি হবে, সেশন তৈরি হবে, তাই তো? এই অ্যাপ্লিকেশনের মধ্যে সেশন তৈরি হবে। এখন সেই সেশনটা কিন্তু এর সাথে শেয়ার হচ্ছে না কোনোভাবে। তো শেয়ার যদি না হয়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, কোনো একটা মেকানিজম তৈরি করতে পারেন, যেই মেকানিজমের মাধ্যমে বাই ডিরেকশনাল একটা সিঙ্ক্রোনাইজেশন হবে। অর্থাৎ আমার এই অ্যাপ্লিকেশনে যে সেশন আছে, সেই এই অ্যাপ্লিকেশন বা যতগুলো ইনস্টেন্স আছে সবগুলো ইনস্টেন্সের মধ্যে সেশনটা রেপ্লিকা করে দিবে বা হচ্ছে সিঙ্ক্রোনাইজ করে দিবে। অর্থাৎ আমার সেশনের জন্য দেখা যাচ্ছে আমি 2 জিবি মেমোরি রাখছি, এখানে 2 জিবি সেশন আছে, এখানেও 2 জিবি আছে, আরো 10টা ইনস্টেন্স থাকলে সেখানেও 2 জিবি করে আছে, এর বেশি হওয়া পসিবল না। তো এখন দুই জায়গাটাই যতগুলো ইনস্টেন্স আছে সবগুলো জায়গায় আপনি সিঙ্ক করে দিলেন, যে এই জায়গায় চেঞ্জ হয়েছে, আচ্ছা বাকিগুলো সব চেঞ্জেস গুলো পেয়ে গেল। এই জায়গায় চেঞ্জ হয়েছে, আচ্ছা আবার বাকিগুলো সব চেঞ্জেস পেয়ে গেল। এটা একটা উপায় হইতে পারে, কিন্তু সেটা একটা পেইনফুল কাজ। ওকে। এটা এটা মেনটেন করার জন্য আবার আপনাকে একটা অ্যাডিশনাল সিস্টেম ইন্ট্রোডিউস করতে হচ্ছে। তা যদি আপনি না করেন, যদি সিঙ্ক্রোনাইজ না করেন, তাহলে ইউজার যদি ভুলক্রমে এটাতে যায়, তাহলে সে লগ ইন অবস্থায় আছে, তার সেশন ডেটা পাবে। আর যদি ভুলক্রমে এটাতে যায়, তখন সে লগ আউট হয়ে যাবে, কারণ তার তো কোনো ডেটা থাকবে না। তো সেশনের ভিতরে একটা মানে রিলায়েবিলিটি একটা ইস্যু তৈরি হচ্ছে। তো সেই ইস্যুটা সলভ করার জন্য আমরা কি করতে পারি? আমরা স্টিকি হেডার ব্যবহার করতে পারি, স্টিকি সেশন ব্যবহার করতে পারি। অর্থাৎ সেশন আমার এখানেই তৈরি হয়েছে, এবং আমি এই সেশনটা এই নোডের সাথে আমি শেয়ার করব না। কিন্তু আমি কি করব, আমি
আমার যে এইচটিটিপি হেডার আছে, সেই হেডারের মধ্যে আমি আমার অ্যাপ্লিকেশনের আইপি বলেন বা অ্যাপ্লিকেশনের কোনো একটা আইডেন্টিফায়ার যুক্ত করে দিব, যে আইডেন্টিফায়ার সম্পর্কে লোড ব্যালেন্সার জানবে। ওকে, ধরলাম আমি এটার নাম দিছি নোড 1। এই নোড 1ই হচ্ছে আমার আইডেন্টিফায়ার। যে আইডেন্টিফায়ারটা থাকবে কোথায়? এইচটিটিপি হেডারের মধ্যে। এখানে আসলো এইটাতে, এখানে যে রিকোয়েস্ট গুলো আসবে সেটাতে এইচটিটিপি হেডারের মধ্যে লেখা থাকবে যে নোড 2, এরকম কোনো একটা আইডেন্টিফায়ার থাকবে। এখন লোড ব্যালেন্সার পরবর্তী যত রিকোয়েস্ট আসবে সে চেক করার চেষ্টা করবে যে আমার হেডারের মধ্যে কোনো আইডেন্টিফায়ার আছে কিনা। যদি আইডেন্টিফায়ার না থাকে সে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারে, যে কোনো জায়গায়। যদি আইডেন্টিফায়ার থাকে নোড 1, তাহলে সে তখন এই রিকোয়েস্টটাকে আর কখনোই এই জায়গাটায় পাঠাবে না। সে সব সময়ের জন্য রিকোয়েস্টটাকে এইটাতেই ফরওয়ার্ড করবে, কারণ নোড 1 যেহেতু লেখা রয়েছে, তার মানে এই রিকোয়েস্টের যত ডেটা সব নোড 1-এর সাথে যুক্ত। এবং সব ডেটা নোড 1-এর সাথে যুক্ত থাকলে কি হবে? সে হচ্ছে কখনোই কনসিস্টেন্সিতে ভুগবে না, তার সেশনের থেকে শুরু করে যা যা ডেটা আছে সব সে এখানে পাচ্ছে। ওকে, এটার একটা প্রবলেম আছে, এটা কিন্তু সেই লেভেলের স্কেলেবল না। ওকে, দেখা যাচ্ছে যে আমার কোনো একটা কারণে কোনো একজন ইউজার প্রথমবার যেই সার্ভারে গেছে, ভিজিট করছে, সারা জীবন তাকে সেই সার্ভারে ভিজিট করতে হচ্ছে। তা না হলে তো তার ডেটা, তার সেশন অনেকভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? এবং এর একটা নির্দিষ্ট লিমিট আছে। দেখা যাচ্ছে যে একটা সার্ভার পুরো ফাঁকাই পড়ে থাকছে অলওয়েজ, আর একটা সার্ভারে 100 200 300 মানুষ সবসময় ভিজিট করে বসে থাকছে এবং ওইটা ওভারফ্লো করে ফেলতেছে। তো এটা এটা আসলে একটা সমাধান, একটা কুইক সমাধান, কিন্তু এই সমাধানটা খুব বেশি স্কেলেবল সমাধান না। সার্ভার রিস্টার্ট হলে তো সেশন নাই, স্বাভাবিক। সার্ভার রিস্টার্ট হলে তো সেশন থাকবে না, এক্স্যাক্টলি। তখন আবার ওই যে প্রথম যে আসবে তাকে তো তখন ফোর্স লগ ইন করতে হবে, এবং ফোর্স লগ ইন করার পরে আবার সে দেখা যাচ্ছে নোড 2-তে চলে গেছে বা কোনো একটা জায়গায় চলে গেছে, আবার নতুন করে পুরো সিনারিওটা শুরু হবে। ইটস এ সলিউশন, বাট ইটস নট এ গ্রেট সলিউশন। আর একটা ভালো সলিউশন হইতে পারে যে সেশন স্টোর বা সেশন ক্লাস্টার তৈরি করার মাধ্যমে। ওকে, তো আমরা এখন যে সেশনটা তৈরি করছি বা স্টোর করছি আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টেন্সের মধ্যে, সেটা না করে আমরা একটা রেডিস বা মেম ক্যাশ সার্ভার তৈরি করতে পারি, যার কাজ হচ্ছে যেটা শেয়ার্ড, কিন্তু এটা শেয়ার্ড হইলেও আমরা ওই যে যখন হচ্ছে পড়ছিলাম স্টেটফুল রেপ্লিকেশন বা স্টেটলেস রেপ্লিকেশন, নো শেয়ার্ড স্টেটের কথা বলা হচ্ছিল। নো শেয়ার্ড স্টেট বলতে বোঝানো হচ্ছিল যে এর মধ্যে কোনো স্টেট থাকবে না। যখন আমি এই কম্পোনেন্টের বাইরে স্টেট বের করে নিয়ে এসেছি, তখন তো এটা একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট, তাই না? টোটালি একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। আর একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের সাথে কমিউনিকেশন করতেই পারে। তো আমরা আমাদের সেশনটাকে এর মধ্যে না রেখে আমরা কি করতে পারি? একটা রেডিস স্টোর নিয়ে নিতে পারি, আমরা একটা মেমকাস স্টোর নিয়ে নিতে পারি, একটা ক্লাস্টার বানাইতে পারি। হ্যাঁ, আমার এইটাতে এই সাইজে হচ্ছে না, আমি এইখানে একটা ক্লাস্টার বানাইতে পারি। তখন এই কম্পোনেন্টটা ইন্ডিভিজুয়ালি স্কেল করার, ইন্ডিভিজুয়ালি গ্রো করার অনেক সিস্টেম থাকতে পারে। মানে এটা তখন একটা ডেটাবেস, তাই না? এটা একটা আলাদা কম্পোনেন্ট। তো এই আলাদা কম্পোনেন্টে যদি আমার স্কেলেবিলিটি লাগে, তখন আমার অ্যাপ্লিকেশন, আমার নোড, আমার কোনো কিছুর দিকে চিন্তা করতে হচ্ছে না। যা চিন্তা করতে হবে, এ কে নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে? সো তখন আমরা আমাদের সেশনটাকে এখান থেকে অ্যাক্সেস করব। এখন আপনি যতগুলো বানান, কোনো সমস্যা নেই, সেশন তো আমার এক জায়গাতেই আছে। কাইন্ড অফ সেশনটাকে স্টেটলেসই করে ফেলা হলো, মানে এছাড়া তো আর অপশনই নাই। ঠিক আছে? ওকে, তো এটা একটা কমন এবং সুন্দর সলিউশন। আচ্ছা, স্টেটফুল রেপ্লিকেশন ডেটাবেস। ডেটাবেজের রেপ্লিকেশনটা কমপ্লিকেটেড, কারণ আমরা জানি যে ডেটাবেজে আমরা এইভাবে করে সেশনটা নিয়ে কাজ করতে পারতেছি না। সো আমার ডেটাবেজের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেটাবেজের রেপ্লিকা তৈরি করতে হবে। ডেটাবেজের রেপ্লিকা তৈরি করতে হবে। রেপ্লিকা আবার দুই ধরনের হয়, মানে দুই ধরনের না, রেপ্লিকা রেপ্লিকাই হয়। রিড রেপ্লিকা, রাইট রেপ্লিকা, অনেক ধরনের ঘটানো যাইতে পারে। রাইট রেপ্লিকা বলে কোনো বিষয় নাই, কারণ আমার রাইট আমি কই করছি তার উপর ভিত্তি করে। অর্থাৎ যখন আমি রাইট রেপ্লিকা বলতেছি তখন আমার দুইটাকে প্রাইমারি বানাই ফেলতে হচ্ছে। ওকে, সো আমার যে ডেটাবেস আছে সেই ডেটাবেস হচ্ছে, এটা আমার ধরলাম প্রাইমারি ডেটাবেস। এই প্রাইমারি ডেটাবেসটাকে আমরা যদি চাই কি করতে পারি, প্রাইমারি ডেটাবেসের একটা রিড রেপ্লিকা তৈরি করতে পারি, হুবহু সেম ডেটাবেস। এখন যখন কোনো একটা ডেটা এই জায়গাটায় আসবে, তখন আমরা সেই ডেটাটা এখানেও দিয়ে দিব, এবং পরবর্তীতে এখান থেকেও অ্যাক্সেস করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমরা ডেটাবেসের একটা ব্যাকআপ রাখতে পারি, যে ব্যাকআপ ডেটাবেসটা আসলে কোনোদিনও অ্যাক্সেস করা হবে না। অ্যাক্সেস না করে শুধুমাত্র এই যা চেঞ্জেস আসে সেগুলোকে রেখে দেওয়া হচ্ছে, যেন পরবর্তীতে যদি আমার ডেটাবেসের কিছু হয় সেই ব্যাকআপ থেকে ডেটাটাকে আমরা রেস্টোর করতে পারি এবং আগের স্টেটে ব্যাক আসতে পারি। এটা হচ্ছে রেপ্লিকেশন ডেটাবেসের ক্ষেত্রে। তো এখন ডেটাবেজের রেপ্লিকা আবার মেনলি দুই ভাবে করা হয়। একটা হচ্ছে মাস্টার স্লেভ বা প্রাইমারি সেকেন্ডারি কনসেপ্ট, আর একটা হচ্ছে মাস্টার মাস্টার। তো মাস্টার মাস্টার হচ্ছে ওই যে রাইট রেপ্লিকার কথা যেটা বলছিলাম, বেসিক্যালি রাইট রেপ্লিকা না, মাস্টার মাস্টারই কনসেপ্ট। তো ওই কথার প্রেক্ষিতে কথা হচ্ছে রাইট রেপ্লিকা। বাট
মাস্টার মাস্টারের কনসেপ্টটা হচ্ছে আমার একটা মাস্টার ডেটাবেস থাকবে। যদি ওই যে মাস্টার স্লেভ নিয়ে অনেক কাহিনী হয়েছে, যে কারণে এখন মাস্টার স্লেভরে প্রাইমারি সেকেন্ডারি বলা হয়, আমিও প্রাইমারি সেকেন্ডারি বলি। সো আমার একটা প্রাইমারি ডেটাবেস থাকবে। প্রাইম ইউজার যত রকমের রিকোয়েস্ট পড়াবে সবকিছু কোথায় পড়াবে? প্রাইমারি ডেটাবেসে পাঠাবে। সো ইউজার যত রকমের রিড রাইট রিকোয়েস্ট আছে, ইভেন রাইট রিকোয়েস্ট আছে, সেই রাইট রিকোয়েস্ট গুলো পাঠাবে হচ্ছে মাস্টার বা প্রাইমারিতে। তবে রিড রিকোয়েস্ট গুলো স্লেভের কাছে দেওয়া যেতে পারে। এখানে হচ্ছে একটা লোড ব্যালেন্স করা যেতে পারে, এবং হচ্ছে যে কোয়েরি ব্যালেন্স, লোড ব্যালেন্সার ব্যবহার করে কোয়েরি নিয়ে কাজ করা যায়। তো সেই কাজগুলো করা যেতে পারে এবং ব্যালেন্স করা যেতে পারে। বাট আমরা বোঝার সুবিধার্থে সিম্পলি বোঝানো হচ্ছে যে আচ্ছা, কোনো রকম কোনো কোয়েরি বা ডাটাবেস কিছু মানে লোড ব্যালেন্সার নাই, আমরা সরাসরি অ্যাপ্লিকেশন সার্ভার থেকে এই ডাটাবেসটা ব্যবহার করব কিসের মাধ্যমে? এই ডাটাবেসটা ব্যবহার করব শুধুমাত্র রিড রেপ্লিকার জন্য। আর এই ডাটাবেসটা ব্যবহার করব রাইট এবং রিড বোথ কাজের জন্য। তো ইউজার যখন নতুন কিছু লিখবে, তখন এই যে লিখলো, এই লেখাটা তো নতুন একটা ডেটা চেঞ্জ করলো, সেই চেঞ্জেসটা তো এর মধ্যে নাই, তাই না? সেই চেঞ্জেসটা তো এর মধ্যে নাই। তাহলে এই চেঞ্জেসটা আসবে কিভাবে? এই চেঞ্জেসটা আসার দুইটা উপায় আছে, একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস উপায় আর একটা হচ্ছে সিঙ্ক্রোনাস উপায়। অর্থাৎ প্রথমে আমরা সিঙ্ক্রোনাসটা বোঝার চেষ্টা করি। সিঙ্ক্রোনাস তো দুনিয়ার সহজ। সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে যেটা ঘটবে, নতুন একটা রাইট রিকোয়েস্ট আসবে। সাধারণত ডেটাবেস যা রিকোয়েস্ট আছে সেগুলোকে আগে ক্যাশে রাখে। যত রাইট রিকোয়েস্ট আছে সেগুলোকে আগে ক্যাশে রাখে। ক্যাশে রাখার পরে ও দেখবে যে আচ্ছা, আমার রেপ্লিকা কই কই আছে, আমার কি কোনো ব্যাকআপ আছে, আমার কি কোনো রিড রেপ্লিকা আছে বা কিছু আছে কিনা। তো যাই থাকুক না কেন, সেই জায়গাটাই ও প্রথমে ডাটাটাকে পাঠাই দিবে। পাঠাই দিয়ে বলবে যে ভাই আগে তুমি লেখো। সিঙ্ক্রোনাস যেভাবে হয় সেটাই, যে আমার যা যা ডিপেন্ডেন্সি আছে সেই ডিপেন্ডেন্সির কাজগুলো আগে কমপ্লিট হবে। তো ওখানে ওইগুলো লিখবে, লেখার পরে ওখান থেকে একটা সিগন্যাল পাঠাবে এখানে যে ভাই তুমি আর তোমার লেখা শেষ, তুমি হচ্ছে এবার এদিকে চলে আসো। ঠিক আছে? সো যখন আবার এখানে ব্যাক করলো মেইন ডাটাবেসের কাছে, তখন সে অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে নোটিফিকেশন পাঠালো যে হ্যাঁ আমার কাজ কমপ্লিট, বা ফাইনাল রেজাল্টটাকে পাঠালো। এটা হচ্ছে সিঙ্ক্রোনাস। এবং সিঙ্ক্রোনাসটা করা হয় মেইনলি ব্যাকআপের কাজে। এটা কনসিস্টেন্ট, অর্থাৎ আমার এই ডাটাবেসে যা আছে, আমার ব্যাকআপ ডেটাবেজেও তাই থাকবে। এমন কোনো চান্স নাই যে এই ডেটাবেজে নাই, ব্যাকআপ ডেটাবেজে আছে, বা এই ডেটাবেজে আছে, ব্যাকআপ ডেটাবেজে নাই, এরকম চান্স নাই। কারণ ব্যাকআপ ডেটাবেজ রাইট হওয়ার পরেই এই ডেটাবেজটা পারফেক্টলি সিগন্যাল পাঠাচ্ছে সার্ভারের কাছে। তো এটা একটা কনসিস্টেন্ট মেকানিজম। এটার জন্য লেটেন্সি বেশি হচ্ছে। এটার জন্য লেটেন্সি কেন বেশি হচ্ছে? কারণ আমার ডেটাবেজকে একটু অপেক্ষা করতে হচ্ছে। আমার ডেটাবেজ ব্যাক করার জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমার ডেটাবেজ অপেক্ষা করছে আরেকটা ডেটাবেজের রাইট কমপ্লিট হওয়ার জন্য। তো তার জন্য তো অবশ্যই আমার একটু লেটেন্সি বৃদ্ধি পাবে। লো রাইট অ্যাভেলেবিলিটি, যখন আমার ডেটাবেজ অপেক্ষা করছে আরেকটা ডেটাবেজের কাজ কমপ্লিট হওয়ার জন্য, এই সময় তো আমার ডেটাবেজ ব্লক, তাই না? আমার ডেটাবেস ব্লক, সে তো কোনো রেসপন্স এখনো ব্যাক করেনি। যেহেতু ডেটাবেস ব্লক, সেহেতু হচ্ছে সে কি করছে? স্টপ হয়ে বসে আছে, অন্যান্য রিকোয়েস্ট গুলোকে নিচ্ছে না, অন্যান্য রাইট অ্যাভেলেবিলিটির জন্য অন্যান্য রাইটের জন্য সে অ্যাভেলেবেল হচ্ছে না। আর এটা ব্যাকআপের জন্য মেনলি করা হয়, কারণ ব্যাকআপে আমাদের একদম এক্স্যাক্ট জিনিসটা দরকার হয়। তো এই জন্য এটা ব্যবহার করা হয়, সিঙ্ক্রোনাস যেই মেকানিজমটা আছে। কিন্তু রিড রেপ্লিকার ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। রিড রেপ্লিকার ক্ষেত্রে ক্যাশে যখন রাইট হচ্ছে ডাটা, এই মাস্টার বা হচ্ছে প্রাইমারি ডাটাবেসের ক্যাশে যখন রাইট হয়ে যাচ্ছে যে এইটা আমাকে লিখতে হবে, তখনই সাথে সাথে হচ্ছে একটা রেসপন্স ব্যাক চলে যাচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে যে ভাই আমার কাজ হয়ে গেছে। আর ওই ক্যাশ থেকে পরবর্তী থেকে একটা সেন্ড, মানে রিকোয়েস্ট সেন্ড হচ্ছে বা ডেটাটা সেন্ড হচ্ছে এই জায়গাটায়। ওকে, রেপ্লিকার কাছে, রিড রেপ্লিকার কাছে। তো তারপরে এ হচ্ছে আবার একটা ডাটাটা সেভ করে ডাটাবেজের কাছে বলে দিচ্ছে যে ভাই আমার কাজ কমপ্লিট। কিন্তু এই যে ডাটাবেজের এই এই রেপ্লিকার যে ডাটাটা সেভ হয়ে গেল, সেই ডাটাটা আমার সার্ভারের কাছে জানার আর দরকার নাই, বা সার্ভার অপেক্ষা করারও দরকার নাই, ডাটাবেজেরও অপেক্ষা করার দরকার নাই। সো ডাটা এসছে, এটা ক্যাশে লেখা শেষ, সার্ভার পাঠায় দিছে, সো ডাটা ফাঁকা হয়ে গেছে, ডাটাবেজ আবার ওপেন হয়ে গেছে রাইট করার জন্য নতুন ডাটা। আর ভেতরকার ক্যাশ মেকানিজম বা ভেতরকার একটা রিড রেপ্লিকা তৈরি করার সিস্টেম মেকানিজম, সে কি করতেছে? সে বসে বসে এই কাজগুলো করছে। এবং প্রতিটা ডেটাবেজে এই কনসেপ্ট গুলো দেওয়া থাকে, এগুলো আমাদেরকে ম্যানুয়ালি করতে হয় না, কনফিগারেশনের মাধ্যমে আমরা খুব ইজিলি করতে পারি। ডেটাবেজ এক সার্ভার অনেক কমপ্লিকেটেড, যেটা আমরা লাকি যে আমাদের ডেটাবেজ সার্ভার তৈরি করতে হয় না, তাই না? আচ্ছা, অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে লো লেটেন্সি রাইট হচ্ছে, কারণ যত দ্রুত মানে সামহাও রিকোয়েস্ট আসছে, ডেটাবেজের ক্যাশে রাখা হচ্ছে, চলে যাচ্ছে, তার মানে এটা লেটেন্সিটা কম হচ্ছে। কিন্তু এখানে বলা হচ্ছে ইভেনচুয়ালি কনসিস্টেন্ট। আমরা ধরে নিচ্ছি যে এটা কনসিস্টেন্ট। খেয়াল করেন, আপনি একটা ডেটা এখানে লেখার জন্য পাঠাই দিলেন মাস্টারের কাছে, মাস্টার তার ক্যাশে রাখলো। ওই এক্সাক্ট সেম মোমেন্টে যদি আপনি এই রিড রেপ্লিকাতে হিট করেন, তাহলে আপনি কনসিস্টেন্ট ডেটা পাবেন না। এখানে এই ডাটাবেজ আর এই ডাটাবেজের ভেতরে একটা গ্যাপ রয়েছে,
দুইটা কিন্তু সেম ডেটা রাখে না, কনসিস্টেন্ট না। কিছুটা কয়েক মুহূর্তের জন্য কিন্তু এটা ইনকনসিস্টেন্ট। যতক্ষণ না পর্যন্ত ক্যাশ থেকে, মাস্টার ডাটাবেস থেকে স্লেভ ডাটাবেসে পরিপূর্ণভাবে রাইট কমপ্লিট হচ্ছে, ওই মুহূর্ত পর্যন্ত ডেটা ইনকনসিস্টেন্ট। এই জন্য বলা হচ্ছে এটা ইভেন্চুয়ালি কনসিস্টেন্ট। যদি এমন কোনো কাহিনী ঘটে, সাধারণত ঘটবে না, এটা হচ্ছে 0.0000001% চান্স। যদি কখনো এরকম কাহিনী ঘটে যে এই এই ডাটাবেসে ক্যাশটা করার পরে পুরো সিস্টেম ক্রাশ করে গেছে, এই ডাটাবেস ক্রাশ করে গেছে, এই পর্যন্ত আসেনি, তাহলে আপনি দেখবেন দুইটা ডাটাবেসের মধ্যে ইনকনসিস্টেন্সি রয়েছে। এটা চান্স খুবই কম, খুবই কম। আচ্ছা, এরপরে বলছে ডেটা লস। ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে, এই যে কেবল যে এক্সাম্পলটা দিলাম, এইটাই হচ্ছে ডেটা লস। ডেটা লস হওয়ার সম্ভাবনা, ইটস নট অ্যাকচুয়ালি ডেটা লস, ডেটা লস হওয়ার সম্ভাবনা। কারণ হচ্ছে যে আহ, এইটাতে লেখার আগেই আমি বলে দিচ্ছি যে ওকে, আমার কাজ কমপ্লিট। আর যখন আমি বলে দিচ্ছি কাজ কমপ্লিট, তখনও আসলে আমার কাজ হয়নি। আমরা অনেক সময় রিমোট জবের ক্ষেত্রে এরকম বলি, আরে ভাই হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে, অথচ আমরা কাজ এখনো ধরিনি। বলে দেওয়ার পরে বলতেছি যে কাজ করব, এবং তারপরে যদি আমি কাজ করতে না পারি, তাহলে তো ধরা ধরা দা ক্যাচ। ওকে, তো বিষয়টা ঠিক এরকম যে আমরা এখানে বলে দিচ্ছি যে হয়ে, মানে অ্যাপ্লিকেশন সার্ভারে বলে দিচ্ছি যে হ্যাঁ ভাই আমার হয়ে গেছে কাজ, ডুপ্লিকেট করে রেখে দিচ্ছি, রেপ্লিকা করে রেখে দিচ্ছি, কিন্তু তখনও আমি রেপ্লিকা করিনি। তো তো এর মাঝখানে যদি কোনো কারণে আমি একটা ঝামেলা বাধায় ফেলি, তাহলে তো আর আমার রেপ্লিকাতে ডেটা যাবে না, সো ডেটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলো। আর এই অ্যাসিঙ্ক্রোনাসটা আসলে হচ্ছে আপনার ই করবে, অ্যাসিঙ্ক্রোনাসটা হচ্ছে যে আপনার ই করবে, রিরেপ্লিকার জন্য ব্যবহার করা হবে। ইয়েস, লাইক ইভেন্ট ব্রোকার। ইভেন্ট ব্রোকারও যেরকম কাজ করে অনেকটা সেরকমই। রিরেপ্লিকা খুব কাজের জিনিস, বিশেষ করে যখন হচ্ছে যে আপনার প্রচুর রিড নিয়ে কাজ করতে হয়। মানে বেশিরভাগ অ্যাপ্লিকেশন কিন্তু রাইট হ্যাভি না, বেশিরভাগ অ্যাপ্লিকেশন হচ্ছে রিড হ্যাভি। এখানে একটা অনেক অনেক মানে এইটা ফ্রিকোয়েন্সিটা আপনাকে ক্যালকুলেট করতে হয়। ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে হয় ইস টু, মানে হচ্ছে পার্সেন্টেজ হিসাবে বা ইস টু হিসাবে, যে কত ইস টু কত রিড রাইটের যেই ইটা আছে, এটাকে কি বলে, রেশিও, কত ইস টু কত। দেখা যাচ্ছে 10 বার রিড করলে একবার রাইট, এরকম যে রেশিওটা, এই রেশিওটা ক্যালকুলেট করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। লাইক নিউজ অ্যাপ্লিকেশন গুলোতে লেখা হচ্ছে কতটুকু, খুবই দ্রুত হচ্ছে যে আপনার রিড হচ্ছে, রাইট কিন্তু খুব কম। বেশিরভাগ অ্যাপ্লিকেশনই আমরা রিড করি, বেশিরভাগ অ্যাপ্লিকেশনই আমরা রিড করি, আমরা রাইট করি খুবই কম। ওয়ার্ড প্রসেসরের মতো অ্যাপ্লিকেশনগুলোতে আমরা রাইট করতে থাকি, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা হচ্ছে রিড করি। আচ্ছা, ওকে। আরেকটা যে সলিউশন আছে, আরেকটা সলিউশনটা হচ্ছে যে মাস্টার টু মাস্টার বা মাস্টার মাস্টার, পিয়ার টু পিয়ার। এই ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয় কোন সময়? এটা হচ্ছে যখন আমার রাইট হ্যাভি অ্যাপ্লিকেশন, তখন, অর্থাৎ রিডও ইম্পর্টেন্ট, রাইটও ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে আপনার একই দুইটাই মাস্টার, এবং দুইটাই একই সাথে রিড রাইট করছে, হ্যাঁ, দুইটাই একই সাথে রিড রাইট করবে, কিন্তু এই ডেটাবেসে কোনো চেঞ্জেস এসছে। এখানে আমার একটা অ্যারো দিতে ভুল হয়ে গেছে, দিইনি, কিন্তু এখানেও একটা অ্যারো থাকবে। সো বাই ডিরেকশনাল হবে। এখানে কোনো চেঞ্জেস এসছে, এই চেঞ্জেসটা এখানে রাইট করবে। এখানে কোনো চেঞ্জেস এসছে, এই চেঞ্জেসটা এখানে রাইট করবে। এবং এই কাহিনীটা ঘটবে পুরোপুরি অ্যাসিঙ্ক্রোনাসলি। অ্যাসিঙ্ক্রোনাসলি যখন ঘটবে তখন হয়েছে ইভেনচুয়ালি কনসিস্টেন্ট। কিছুটা কনসিস্টেন্সি ইস্যু থাকতে পারে, কিছুটা কনফ্লিক্ট হইতে পারে, যে রাইটের সময় দেখা যাচ্ছে এই ডাটা অলরেডি এখানে আসে, বা আগে থেকে কিছু ডাটা ছিল সেই ডাটাটা এখন নতুন ডাটা দ্বারা রিপ্লেস করতে হচ্ছে, এই টাইপের কিছু কনফ্লিকশন তৈরি হইতে পারে। কারণ যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন রাইট ডাটাবেস ব্যবহার করা হচ্ছে। ওকে, এখানে হচ্ছে ব্যাপারটা যে দুইটা একই জিনিস, দুইটা একই ডেটাবেস, খালি নিজেদের মধ্যে তারা কি করে রাখছে, তারা নিজেদের মধ্যে আহ, একটা মেসেজ পাসিং করার মাধ্যমে যে এই স্টেটাসে একেও এই স্টেটে থাকতে হবে, এই স্টেটাসে একেও এই স্টেটে থাকতে হবে, দুইজনের মধ্যকার স্টেটটাকে সিঙ্ক্রোনাইজ করছে, যে ওকে দুইজন সেম সেম। কিন্তু যেহেতু অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে হচ্ছে, একটা মাঝখানে কি থাকছে, ইনকনসিস্টেন্সি পিরিয়ড থাকছে। ইউজার আসবে, ইউজার যে কোনো ডেটাবেজেই আসলে রিড করতে পারে, রাইট করতে পারে, কোনো প্রবলেম নাই। এবং এটাতে একটা সুবিধাটা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি। কারণ হচ্ছে যে রিড করি রাইট করি সবসময় অ্যাভেলেবেল। এবং একটা ডাটাবেস কোনো কারণে ডাউন খেয়ে গেছে, নো প্রবলেম, অটোমেটিক আমি দুইটা ডাটাবেসের যে কোনো একটা ডাটাবেস নিয়ে কাজ করতে পারছি, রিড করতে পারছি, রাইট করতে পারছি, কোনো রকম কোনো প্রবলেম নেই। সো এটা একটা ভালো সলিউশন, কিন্তু একটু প্রবলেমও আছে। আচ্ছা, এটা এটা মেনলি ব্যবহার করা হয় হচ্ছে যে আপনার মাল্টি রিজিয়ন যেই অ্যাপ্লিকেশনগুলো আছে সেই জায়গাগুলোতে। অর্থাৎ আপনি বাংলাদেশে
বসে কোনো একটা কিছু লিখছেন, বা বাংলাদেশে আপনার ডাটাবেস আছে, বাংলাদেশে বসে আপনি অ্যাক্সেস করছেন, আপনি বাংলাদেশের কাছে নিয়ারেস্ট ডাটাবেসটাতে অ্যাক্সেস করবেন। আর আপনি প্লেনে করে বা রকেটে করে 5 মিনিটের মধ্যে চলে গেলেন ধরেন হচ্ছে নিউ ইয়র্ক। এখন নিউ ইয়র্কেও তো আপনার একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করা আছে মাল্টি রিজিওনাল যেহেতু। তো সেই ডাটাবেসে যাওয়ার পরে আপনি নিউ ইয়র্কের ডাটাবেস অ্যাক্সেস করবেন। কিন্তু এই দুটো ডাটাবেসের ভিতরে সিঙ্ক্রোনাইজটা হবে কিভাবে? ওই যখন আপনার বাংলাদেশের ডাটাবেসে চেঞ্জ আসবে তখন সে এই চেঞ্জেসটা বাকি ডাটাবেসগুলোতে সে পুশ করে দিবে এবং অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে সেই ডাটাগুলোতে কনসিস্টেন্ট করে দিবে, যে কারণে আমরা চেঞ্জেসটা দেখতে পারবো না। কিন্তু আমরা যদি ওই লাইটের স্পিডে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করি বা নিজেদেরকে নিয়ে যাইতে পারি, তাহলে দেখা যাবে যে ইনকনসিস্টেন্সি আমরা উপলব্ধি করতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে এই কাজে হচ্ছে যে আপনার ব্যবহার করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। সো আজকে আমাদের কনসেপ্ট আসলে এই পর্যন্ত। এখন হচ্ছে আমরা প্রিভিয়াস বিষয়বস্তুগুলো এবং আজকের বিষয়বস্তুগুলো নিয়ে আরো কিন্তু ডিটেলসে আলোচনা করব। আমাদের বাকি রয়ে গেছে হচ্ছে পার্টিশন। ওকে, পার্টিশনের বিষয়টা হচ্ছে যুক্ত করা হয়নি, কারণ পার্টিশনটা মাইক্রো সার্ভিসের সাথে জড়িত, যে কারণে হচ্ছে আমরা পার্টিশনটা এখানে যুক্ত করি। আচ্ছা, সো আমি এখানে অনেকগুলো মেসেজ দেখতে পাচ্ছি, মেসেজগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, ব্যাকআপের জন্য আমার অ্যাসিঙ্ক্রোনাস ইউজ করছি না কেন? আমার মাস্টার ডাটাবেস ফ্রি টাইমে ব্যাকআপ ডাটাবেস ডাটা রাইট করলে কি পারফরমেন্স ভালো হতো না? ডেফিনেটলি ভালো হতো, কিন্তু ব্যাকআপের মূল মন্ত্রই হচ্ছে যে আমার ডাটাবেসে যা আছে তাই এখানে থাকতে হবে। ওই যে ইভেনচুয়ালি কনসিস্টেন্টও ব্যাকআপের ক্ষেত্রে মানুষ চায় না। ওকে, ব্যাকআপের ক্ষেত্রে চাই আগে আমি ব্যাকআপ নিব তারপরে। ব্যাকআপ অনেকভাবে হতে পারে। ব্যাকআপ যে আপনার শুধু এই সিস্টেমে হবে তা না, ব্যাকআপের জন্য এটা ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। ব্যাকআপের জন্য যে শুধু এইটাই ব্যবহার করা হয় ব্যাপারটা এরকমও না। যে সিঙ্ক্রোনাসের যে সিঙ্ক্রোনাস কনসেপ্টটা হচ্ছে যে ব্যাকআপের জন্য ভালো বা ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়, ইট ডাজেন্ট অ্যাকচুয়ালি মিন যে সমস্ত ব্যাকআপ সিস্টেম এই এই সিস্টেমই ব্যবহার করে, সিঙ্ক্রোনাস ওয়েটাই ব্যবহার করে। এমন অনেক ডেটাবেস সিস্টেম আছে আপনি দিনে একবার ব্যাকআপ নেবেন। আপনি যদি সিঙ্ক্রোনাস ওয়েতে প্রতিনিয়ত আপডেট ব্যাকআপ করতে চান সেই ক্ষেত্রে আপনার কি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি লেটেন্সি পাচ্ছেন এবং আপনার চার্জ বেশি হচ্ছে। কিন্তু আপনি এমনও হইতে পারে যে প্রতিদিনের ব্যাকআপ প্রতিদিন নেব, আপনি 24 ঘন্টায় একবার ব্যাকআপ নেব, এমন অনেক সার্ভিস আছে। তো 24 ঘন্টায় যদি আপনি একবার ব্যাকআপ নেন তাহলে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে আপনি একদিন পেছনে থাকবেন। যদি কোনো কারণে আপনার সিস্টেম ক্রাশ করে যায়, যদি কোনো কারণে আপনার কোনো প্রবলেম তৈরি হয়। আজকে 17 তারিখ, আজকে 17 তারিখ কেবল শুরু হয়নি এখন। আচ্ছা, আজকে 17 তারিখ রাত 10টার সময়, আমার 11টার সময় আমার সার্ভার ক্রাশ করছে। তার মানে আমি ডাটাবেজে ডাটা ব্যাকআপ পাবো 16 তারিখ পর্যন্ত। আজকে 17 তারিখে ঘটে যাওয়া কোনো ডাটার আমি ব্যাকআপ পাবো না যদি আমি একদিনের অন্তর অন্তর ব্যাকআপ নিই। তো এটা আসলে অনেকভাবে ডিপেন্ড করে যে আপনি কি করবেন না করবেন। রিয়েল টাইম প্রবলেম ছাড়া বোঝা মুশকিল, আমি নিজেই এরকম প্রবলেমে পড়ছিলাম, ডাটাবেস কনফ্লিক্ট। ইয়েস, কিছু জিনিস আসলে ভাই আপনাকে এই সময় বুঝে জাস্ট মাথায় রেখে চলে যাইতে হবে। হ্যাঁ, মাথায় রেখে চলে যাইতে হবে। ফিউচারে যখন আপনি অ্যাকচুয়াল প্রবলেমে পড়বেন তখন এই নলেজগুলো কাজে লাগবে এবং অ্যাকচুয়ালি তখন আপনার এক্সপেরিয়েন্স হবে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে নলেজ। ওকে, সিস্টেম ডিজাইনের যে এইগুলো পড়াশোনাগুলো, এগুলো এখন যেটা হচ্ছে সবই হচ্ছে নলেজ। এক্সপেরিয়েন্স হবে যখন আপনি ওই সিনারিতে পড়বেন। এমন অনেক সিচুয়েশন আসবে যে সিচুয়েশনে আপনার এই নলেজগুলো হয়তো কাজেই লাগছে না, আপনাকে নতুন কিছু বানাইতে হচ্ছে এক্সিস্টিং নলেজগুলো ব্যবহার করে। এমন অনেক নলেজ থাকবে যেই নলেজগুলো আপনার জীবনে ওই সিচুয়েশনে পড়তেই হচ্ছে না। ঠিক আছে, এরকমও ঘটতে পারে। অলরাইট, সো আমরা তাহলে হচ্ছে যে আমাদের কুইজটা শেষ করে নিই। কুইজটা শেষ করে তারপরে হচ্ছে যে আমরা স্টাডি মানে আলোচনাতে বসি। এতক্ষণ মানে লাস্ট আজকে 4 দিন ধরে কি কি শিখলাম, কি কি হলো, বা এতটুকু শিখে আমরা কি করতে পারি না পারি, এই বিষয়গুলো নিয়ে একটা ওভারঅল কিউএনএ আলোচনা যাই হোক হোক। কারণ হচ্ছে যে আমাদের পরপর অনেকগুলো স্টাডি হয়ে গেছে, আমরা সেগুলো নিয়ে খুব বেশি স্টাডি করিনি বা আলোচনা করিনি। ওকে, আচ্ছা আচ্ছা, খুবই ভালো কাজ করছিলেন মিজান ভাই, ডেটাবেস ডিলিট করে দিয়েছিলেন। অ্যামেজিং। আচ্ছা, লেট মি স্টপ শেয়ারিং। আমি তারপরে হচ্ছে যে আগের কুইজে কি কি প্রবলেম ছিল। আজকে কুইজ আইটেমও কম, আজকে মাত্র 10টা, একদমই কম, ছোট ছোট কুইজ। অলরাইট, সো আমি শেয়ার করে দিলাম। এখন হচ্ছে যে আপনারা এটা শুরু করেন। 10 মিনিট টাইম, 11টা 5-এ শেষ হয়ে যাবে, না 4-এ, 11টা 4-এ।
ওকে, সো টাইম ইজ আপ, অফ করে দিয়েছি। আচ্ছা, সো আদিত্য স্যার, আপনি রেজাল্টটা একটু ক্যালকুলেট করে ফেলেন। আপনাদের সবাইকে করছি, আমি হচ্ছে একটা চ্যানেলে নেওয়ার চেষ্টা করছি, ওয়ার্কশপ সিস্টেম ডিজাইন নামের একটা চ্যানেল স্ল্যাকে। ওয়ার্কশপ রিলেটেড সমস্ত আলোচনা, আপডেট, হোয়াট এভার ইট ইজ, সবকিছু এখানেই হবে। আপনারা এখানে ফ্রিলি আলোচনা করতে পারেন আমাদের ওয়ার্কশপের টপিকগুলো নিয়ে, কারণ ওয়ার্কশপ তো আসলে এই 7 দিন বা 10 দিন না। ওয়ার্কশপ শেষ হওয়ার পরেও অ্যাসাইনমেন্ট, ফাইনাল অ্যাসাইনমেন্ট পর্যন্ত হচ্ছে ওয়ার্কশপের চলবে, হয়তো ক্লাস থাকবে না, বাট কিন্তু আপনার ওয়ার্কশপের অ্যাসাইনমেন্ট, ডিসকাশন, প্রবলেম সবকিছু নিয়ে কিন্তু আলোচনার একটা বিষয়বস্তু আছে। তো আপনাদেরকে আমি এই জন্য একটা চ্যানেলে অ্যাড করছি। এখন যদি কেউ মিস করে থাকেন, এবং এই চ্যানেলটা আসলে সবার জন্য না, যারা অ্যাক্টিভলি রেগুলার বেসিসে ওয়ার্কশপে জয়েন করবে শুধুমাত্র তাদের জন্য, আর কেউ না। যারা হচ্ছে যে শুধুমাত্র ক্লাসের ভিডিও দেখে কিন্তু ক্লাস করে না লাইক অ্যাক্টিভলি, তাদের জন্য এই চ্যানেলটা না। তারা এই অ্যাডিশনাল যে সাপোর্ট, ওই সাপোর্ট আমি তাদেরকে দিতে পারবো না। তো যা যা হওয়ার সেগুলো সবই হচ্ছে যারা রেগুলার ক্লাস করবে শুধুমাত্র তাদের জন্য। এবং যদি এমন হয় যে আপনি চ্যানেলে আসেন কিন্তু আপনার প্রতিদিনের ইসের রেজাল্ট নাই, অর্থাৎ আপনি কুইজে জয়েন করেন না বা কোনো কিছুতে পার্টিসিপেট করেন না, আমরা আপনার রেজাল্টই জেনারেট করতে পারিনি আফটার দ্য ওয়ার্কশপ, তখন কিন্তু পরবর্তী ওয়ার্কশপে আপনাকে আর সুযোগ দেওয়া যাবে না। তো ওয়ার্কশপে যে আসেন মানে আপনাকে সবকিছুই ওয়ার্কশপের রুলস অনুযায়ী করতে হবে। আমরা আপনার ভালোর জন্যই অনেক কিছু করছি, আমরাও কিছু এক্সপেরিমেন্ট করছি, যেটা আসলে আমরা ভাবছি যে ভালো হবে। কতটা ভালো হবে তা তো আমরা জানি না যতক্ষণ না পর্যন্ত এটা এক্সপেরিমেন্ট হবে, তাই না? তো যদি এখন এই মুহূর্তে কেউ থাকেন যে ওয়ার্কশপ সিস্টেম ডিজাইনের যেই নতুন চ্যানেলটা করা হয়েছে তাতে ইনভাইটেশন পাননি, সে জয়েন মানে আমাকে জানাইতে পারেন এখানে মেসেজ, আমি তাকে অ্যাড করে দিব। এবং আপনারাও কাউকে অ্যাড করবেন না কাইন্ডলি, অ্যাড করা হবে শুধুমাত্র আমাদের এখানে, হ্যাঁ, অনলি 39 জন চ্যানেলে। যদিও আমরা ওয়ার্কশপে দেখছি 47-48 জন পর্যন্ত কাজ করতে মানে জয়েন করতে। তো বাকিরা যদি আবার জয়েন করবে, যদি জয়েন করে তখন আমি তাদেরকে জানাবো, তাছাড়া তো সুযোগ নাই। আপনারা এখন যারা আছেন তাদের ভিতরে কেউ যদি ইনভাইটেশন না পেয়ে থাকেন, চ্যানেলে জয়েন করে না থাকেন, সে হচ্ছে আমাকে এখানে মেসেজে জানাইতে পারেন। হাবিব ভাই, কথা হচ্ছে ওই যে নতুন সিস্টেম ডিজাইনের চ্যানেলটা নিয়ে। ফাইন, যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাকে জানান, ক্লাসে আসেন অথচ মিস করেন তাহলে আমাকে জানাবেন। মানে এর পরবর্তী থেকে হয়তো আমাদের ক্লাসের মিটিং লিঙ্কও চেঞ্জ হয়ে যাবে, এবং মিটিং লিঙ্ক দেখা যাচ্ছে যে এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। ঠিক আছে, আপনাকে অ্যাড করা হয়নি হাবিব ভাই? ওকে, দেখতেছি। ওকে, সো আমাদের স্কোর ইজ রেডি। আজকে স্কোর আসলে ফাটাফাটি, আজকের স্কোর একেবারেই ফাটাফাটি। সবাই খুব ভালো করছে, উইনার 2 জন লিটারালি। আর সেকেন্ড তো ভরপুর, ওরে বাবা, 1 2 3 4 5 6 7 8, 8 জন সেকেন্ড। টপিক ছোট তাই জন্য ভালো করছে ব্যাপারটা তা না, বিষয়টা হচ্ছে যে এইটা বোঝা গেল যে আমরা ছোট টপিকে ফোকাস দিলে, বা আমরা ফোকাস দিলে কোনো একটা জায়গায় যদি আমরা ফোকাস দিয়ে আমরা ভালো করতে পারি, তো এটাই ব্যাপার। আচ্ছা, আমি শেয়ার করছি। হ্যাঁ, কনগ্রাচুলেশন মিজানুর রহমান ভাই এবং রায়হান ভাই। আজকে অনেক ভালোভাবে আর কি আবার পাজল হয়েছে বেসিক্যালি। ঠিক আছে, আগের দিন অনেকেই ছিল যারা ভালো করতে পারেনি, তারা আজকে ভালো করছে। আবার আগের দিন ভালো করছে, আজকে ভালো করতে পারেনি, এরকম হয়েছে। আমাদের এনামুল ভাই কই? এনামুল ভাই কনসিস্টেন্টলি সেকেন্ড থার্ড হয়, আজকে এনামুল ভাই কই? এনামুল ভাই আজকেও থার্ড হয়েছে। বাট আপনি একটা কনসিস্টেন্ট পার্সন ভাই। আজকে প্রান্তিক ভাই আবার উপরে এসছে। শারিয়ার ভাই কই? শারিয়ার ভাই তো ফার্স্টের দিকে একটু ভালো করতেছিল, এখন আবার খারাপ হয়ে গেছে। কনগ্রাচুলেশন সবাইকে, ধন্যবাদ। আমরা এভাবেই আসলে আস্তে আস্তে ভালো করে ফেলবো। হ্যাঁ, এনামুল ভাই প্লিজ। ভাইয়া, কুইজ নিয়ে রিভিউ হলো, প্রতিদিন কুইজে বসে মনে হয় যে একটা পাজল সলভ করতেছি, এমন একটা অবস্থা। আচ্ছা। প্রচুর মানে অনেক কোশ্চেন থেকে প্রচুর কনফিউজিং। হুম, একটু কনফিউজিং, একটু কনফিউজিং থাকে। মানে মনে হয় যে সবই সঠিক সঠিক উত্তর, এটাই তো হ্যাঁ। সঠিক উত্তর। আপনি যখন রিয়েল লাইফে প্রবলেম সলভ করবেন না, সিস্টেম ডিজাইন করবেন না, তো তখনও দেখবেন যে এই রকমই আসতেছে জিনিসপত্র, এইটা দিলেও তো হয়, ওইটা করলেও তো হয়, কিন্তু ওই জায়গা থেকে আমাদেরকে ফিগার আউট করতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি সলিউশন। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যালো ভাইয়া। বুঝতে? হ্যাঁ ভাইয়া। মানে লাস্টের যে কোশ্চেনটা ওখানে ছিল হচ্ছে, আপনি যেটা আমাদেরকে স্লাইডে দেখাছিলেন ওখানে হুম দেয়া ছিল হচ্ছে যে হাই লেটেন্সি রাইটস, হুম তো লো রাইট অ্যাবিলিটি এটা ছিল। হ্যাঁ, হুম। ওখানে তো ওই বলক ছিল না তো, লো ওয়েল, লো রাইট অ্যাবিলিটি ওখানে দেয়া ছিল, বাট ওকে আমরা ওকে ওটাকে ওকে, অ্যাকসেপ্ট কিন্তু আমি করছিলাম। আমি আমি ব্যাখ্যা করছি কিন্তু। লো রাইট জি ভাই। অ্যাভেলেবিলিটি কেন হয়? লো রাইট অ্যাভেলেবিলিটি অবশ্যই সঠিক অ্যান্সার যদি ব্লকিং মাস্টার ডাটাবেস না থাকতো,
কিন্তু লো রাইট অ্যাভেলেবিলিটি হচ্ছে কেন? এটাই সবাই আর কি প্রশ্ন মানে প্রান্তিকভাবে করছেন যে ইন সিনক্রোনাস মাস্টার স্লেভ রেপ্লিকেশন হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক অফ মাস্টার ডাটাবেস ডিউরিং হাই রাইট অ্যাভেলেবিলিটি। ওকে, যখন হাই রাইট অ্যাভেলেবিলিটির কথা বলা হচ্ছে তখন যেটা ঘটবে, আপনি বলে দিলেন লো রাইট অ্যাভেলেবিলিটি, আপনাকে বলা হচ্ছে হাই রাইট অ্যাভেলেবিলিটির কথা। তো এই জায়গাটাই সিনক্রোনাস হচ্ছে মানে কি? সিনক্রোনাস হচ্ছে মানে সে হচ্ছে আরেকটা ডাটাবেসে রাইট করার জন্য অপেক্ষা করছে। তো অপেক্ষা যখন করছে তখন সে কি হচ্ছে? কিছু সময়ের জন্য কি আহ, হচ্ছে? ব্লক হচ্ছে। জি ভাই। ব্লক হচ্ছে না? জি ভাই। হুম। সো ব্লক হওয়ার কারণে এটাই হচ্ছে ওর মানে ক্যারেক্টারিস্টিক্স। রানা ভাই, হাই লেটেন্সি রাইটস কখনোই হবে না, কারণ হচ্ছে যে আপনি ফার্স্টে আপনার কোশ্চেনেই তো বলা আছে যে মাস্টার ইন সিনক্রোনাস মাস্টার স্লেভ রেপ্লিকেশন, সিনক্রোনাস মাস্টার স্লেভ রেপ্লিকেশনে কখনোই আসলে হাই রাইট বা হাই লেটেন্সি রাইটস, তো ডেফিনেটলি রাইটসে তো লেটেন্সি হবে, কিন্তু লেটেন্সি হলেও রাইটে লেটেন্সি হচ্ছে নাকি হচ্ছে ব্লক হয়ে বসে থাকছে, কোনটা? ঠিক আছে। সো মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে ব্লক হয়ে যাওয়া, আর ব্লক হওয়ার কারণে আমরা লো রাইট অ্যাভেলেবিলিটি পাচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স লো রাইট অ্যাভেলেবিলিটি না, ব্লক হচ্ছে এইটা মেন কথা। যাই হোক, ওভারঅল খুবই ভালো হয়েছে। স্টিল আজকে তো 100-তে 100 এসছে, দুইজন 100-তে 100 পাইছে, রায়হান ভাই আর হচ্ছে মিজান ভাই। দ্যাটস অ্যামেজিং। আনোয়ার ভাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে আমার একটা কনফিউশন থেকে আর কি আমি বলতেছি, সেটা হচ্ছে হুম যখন আমরা ডাটাবেস রেপ্লিকা গুলা যখন বানাইতেছি, আসলে হুম। কি এই রেপ্লিকা গুলোর সাথে কি আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে ওটার সাথে কি এর কোনো রিলেশন থাকবে, নাকি জাস্ট এটার ইয়েটা থাকবে হচ্ছে ইয়ার মধ্যে, ওয়েল, লোকাল আমরা এন্টিটির মধ্যে? আমরা আমরা যদি গতকালকের লেকচারে ব্যাক যাই, গতকালকের লেকচারে আমার স্কেলেবিলিটির প্রিন্সিপাল কি ছিল মনে আছে আপনার? স্কেলেবিলিটির প্রিন্সিপাল কি কি ছিল? দুইটা প্রিন্সিপাল ছিল, বলেন তো কি কি জি ছিল? ভাই, কি কি ছিল? স্টেটফুল আর স্টেটলেস। এটা কি ডেটা ইসের প্রিন্সিপাল? তো প্রিন্সিপাল না। আমার প্রিন্সিপাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, আর একটা হচ্ছে সেন্ট্রালাইজেশন, ইন্ডিপেন্ডেন্স। 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 সো ডিসেন্ট্রালাইজেশন তো আমরা করেই ফেললাম, ডাটাবেস আলাদা করলাম, অ্যাপ্লিকেশন আলাদা করলাম, এরপরে থাকে কি? ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স মানে কি? ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে যে স্বাধীন। তার ডেপ্লয়মেন্ট, তার স্কেলিং, তার যা হওয়ার সবকিছু সেই করবে, আর কেউ করবে না। তো এখন আপনি ধরেন আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, আপনার একটাই অ্যাপ্লিকেশন, একটাই ইনস্ট্যান্স, আপনি 10টা ডাটাবেস ইনস্ট্যান্স বানাচ্ছেন, 10টা রেপ্লিকা সেট বানাচ্ছেন, কোনো প্রবলেম আছে আপনার অ্যাপ্লিকেশনের? কোনো সমস্যা হবে? না ভাই। হবে না। তার মানে হচ্ছে স্কেলেবিলিটিতে কনসেপ্ট হচ্ছে যেই কম্পোনেন্টে আমরা কাজ করছি শুধুমাত্র সেই কম্পোনেন্টই জানবে কি হচ্ছে, এছাড়া আর অন্য কোনো কম্পোনেন্টের জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই, কিছুই করার দরকার নেই, সে তার মতো কাজ করতে পারবে। এই জন্যই আমরা বলি যে যে আমরা মাইক্রো সার্ভিসে কেন যাই। মাইক্রো সার্ভিসে যাওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা অর্ডার সার্ভিস বেশি হচ্ছে, অর্ডার সার্ভিস প্রচুর ইনস্ট্যান্স দরকার, 2-3টা অর্ডার অর্ডার সার্ভিস দরকার, বা 4-5টা অর্ডার সার্ভিসের ইনস্ট্যান্স দরকার। যেমন 1111-এ তারা যে প্রচুর অর্ডার পড়ে, তাহলে তার অর্ডার সার্ভিসটা বেশি দরকার, তার ক্যাটালগ সার্ভিসটা বেশি দরকার। কিন্তু অন্যান্য যে ছোট ছোট ফিচার্স বস্তু আছে সেগুলো তো তার ওই মুহূর্তে দরকার না, কারণ ওইগুলো তো আসলে বেশি চলবে না, বেশি পড়বে না। তো আমরা ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্সি মানে এই প্রিন্সিপালটার কারণে আমরা কি করতে পারছি, ইন্ডিভিজুয়াল সার্ভিসকে তার মতো করে লার্জ করতে পারছি, ছোট করতে পারছি, বড় করতে পারছি, অন্যান্য অ্যাপ্লিকেশন কম্পোনেন্টে বা আমার সিস্টেমের অন্যান্য কম্পোনেন্টে কোনো টাচ না করেই। কারোর সাথে কারোর কোনো বেসিক সম্পর্ক নেই, খালি একটাই সম্পর্ক, এর সাথে এর রিসোর্সটা ব্যবহার করছে। তাও কোন হিসাবে ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে, একটা নির্দিষ্ট সেট অফ রুলস এর উপরে ব্যবহার করছে। সেটা হতে পারে এপিআই ব্যবহার করে করছে, জিআরপিসির মাধ্যমে করছে, মেসেজ কিউ এর মাধ্যমে করছে, কিসের মাধ্যমে করছে সেটা তো পরের ব্যাপার। সিনক্রোনাস কমিউনিকেশন করছে, অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন করছে, কিভাবে কমিউনিকেট করছে সেটা আমরা সেট করে দিচ্ছি। আমার এপিআই এর মধ্যে, আমার প্রোডাক্ট এপিআই এর মধ্যে আমি বলে দিলাম যে প্রোডাক্ট ফেস করা যাবে, প্রোডাক্ট ক্রিয়েট করা যাবে না, ডিলিট করা যাবে না, এডিট করা যাবে না। তাহলে এই সার্ভিস আমি স্কেল করে 100টা বানাই ফেলি না কেন, অন্য কোনো সার্ভিস প্রোডাক্ট ফেস করা ব্যতীত আর কিছু করতে পারবে? পারবে না, শুধুমাত্র প্রোডাক্ট ফেসই করতে পারবে। আমার প্রোডাক্ট সার্ভিসের সাথে যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের আমি 10টা ইনস্ট্যান্স বানাই ফেলি না কেন, ডেটাবেস ওই প্রোডাক্ট সার্ভিসের মধ্যে যা বলা আছে সেই প্রোডাক্ট সার্ভিসের কাজটাই সে শুধুমাত্র করবে, যে ডেটা ফেস করে আনা, এর বাইরে সে কিছু করতে পারবে না। বিষয়টা ঠিক এরকম, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আরিফুল ভাই একটা প্রশ্ন করছিলেন ফার্স্টের দিকে, যে 65 নম্বর স্লাইডে কিছু একটা প্রবলেম হয়েছে গতকালকের। সো সেটা নিয়ে আমরা যদি একটু দেখার চেষ্টা করি কি প্রবলেম, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা, কি সমস্যা হয়েছিল ভাই 65 নম্বর স্লাইডে? আচ্ছা, একটু উপরে যান তো ভাইয়া। এখানে তো
এপিআই গেটওয়ে নিয়ে এটার উপরেই। এপিআই গেটওয়ে ছিল এটাতে, ইউজ কেস অফ হ্যাঁ, এপিআই এর গেটওয়ে। পরেরটা আবার হলো মাঝখানতে হলো আপনার হলো রিভার্স প্রক্সি, তারপরে আবার শেষের দিকে আবার হলো এপিআই গেটওয়ে। হুম, আমার লোড ব্যালেন্সারের পরে রিভার্স প্রক্সি, রিভার্স প্রক্সির পরে হচ্ছে যে আপনার এপিআই গেটওয়ে, লাস্টেরটা তারপরে এপিআই গেটওয়ে। হুম, লাস্টেরটা আবার এপিআই গেটওয়ে। মাঝখানে তো কোনো এপিআই গেটওয়ে নাই, মাঝখানে আপনি এপিআই গেটওয়ে কই পাইলেন? মাঝখানে হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্স প্রিন্সিপাল নিয়ে কথা বললাম, কথা বলার পরে স্কেল মডিউলারিটির যে কনসেপ্ট, মডিউলারিটির কনসেপ্টের জন্য একটা ডায়াগ্রাম দেখলাম, ডায়াগ্রাম দেখার পরে আমরা চলে গেলাম লোড ব্যালেন্সারে। লোড ব্যালেন্সার নিয়ে 5-6টা স্লাইড আছে। লোড ব্যালেন্সারের স্লাইডের পরে আমার আছে হচ্ছে রিভার্স প্রক্সি, রিভার্স প্রক্সির ইউজ কেস দেখার পরে আমার আছে ভাই হচ্ছে একটা ভাই একটা স্লাইডের ওই টাইটেলটা ভুল ছিল আর কি, ওইটাতে স্লাইডের ওইটার জন্য টাইটেল ভুল মনে ছিল। হয়। জি সেটাই ভাই। আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কোথায় বলছিলাম খেয়াল করিনি। মডুলারিটি লোড ব্যালেন্সার টাইটেল, আমি তো কালকে ইসে স্লাইডার পরে টাচ করিনি, কোথায় বলছিল অ্যাকচুয়ালি? use case of load balancer, use case of load balancer, okay, SLB, reverse proxy, use case of reverse proxy, load balancer versus reverse proxy, API gateway, main features। ও আচ্ছা, এই জায়গাটাই হচ্ছে এইখানে ফিচার্স। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, জাস্ট হচ্ছে মনে হয় আমার এটা হইছে ফিচার্স এর যে বিষয়টা আছে মেইন ফিচার্সে, আচ্ছা ওটা আমি আপডেট করে দিব। রিভার্স প্রক্সি না, কারণ ওই কপি পেস্ট করা হয়েছে তো স্লাইড গুলো। সেটাই যে আমার মনে হলো যে এটা কেন হ্যাঁ, এপিআই থ্যাংক ইউ। গেটওয়ে ফিচার হবে। হ্যাঁ, এটা এপিআই গেটওয়ে হবে, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে যে তাহলে আপডেট করে নতুনটা আপনাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম, তাহলে কনফিউশন থাকবে না। আচ্ছা, ওকে। আর কারোর কোনো বিষয় আছে গতকালকের পড়াশোনা বা এই যে 4 দিন ধরে আমরা যতটুকু বোঝার চেষ্টা করলাম, এই এতটুকু পড়াশোনা দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা সাধারণ অ্যাপ্লিকেশন। আমরা যে মডিউলার মনোলিথিক অ্যাপ্লিকেশন বানাচ্ছি বা এতদিন ধরে বানানো শিখেছি, আমরা কিন্তু মাইক্রো সার্ভিস কখনোই বানানো শিখিনি সেভাবে। এই যে মডিউলার মনোলিথিক অ্যাপ্লিকেশন বানানো শিখলাম, সেই মডিউলার মনোলিথিক অ্যাপ্লিকেশনগুলোকে আমরা সর্বোচ্চ লেভেলে নিয়ে যেতে পারি, মোটামুটি খুব ভালো লেভেলে নিয়ে যেতে পারি, সেটা মিলিয়ন মিলিয়ন রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে। এবং এই কনসেপ্টগুলো ব্যবহার করি, এক্সট্রা করে আর কিচ্ছু লাগবে না। ওকে, জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনের বিভিন্ন পারফরমেন্স আপডেট মানে অপটিমাইজ করা, লোড ব্যালেন্সার ব্যবহার করা বা রিভার্স প্রক্সি ব্যবহার করা, রিভার্স প্রক্সি ব্যবহার করে সিকিউর করা। আমরা চাইলে মাঝখানে এপিআই গেটওয়েটাকেও বাদ দিয়ে দিতে পারি, কারণ আমরা মডিউলার মনোলিথিক আর্কিটেকচারে আসি। তো মডিউলার মনোলিথিক আর্কিটেকচারে আমার এপিআই কিন্তু সব এক জায়গা থেকেই আসছে। সব এপিআই, প্রোডাক্ট এপিআই যে অ্যাপ্লিকেশন থেকে আসছে, অর্ডার এপিআই, ইউজার এপিআই, ইনভয়েসের এপিআই, কার্টের এপিআই, রিকমেন্ডেশন এপিআই, রিভিউ এপিআই, যা আছে সব এক জায়গা থেকে আসছে। তাই আমার এপিআই গেটওয়েরও দরকার নেই, আমরা জাস্ট লোড ব্যালেন্সার ইউজ করার মাধ্যমেই আমাদের অ্যাপ্লিকেশনটাকে সিম্পলিফাই ভাবে তৈরি করে ফেলতে পারি। এবং এর সাথে ডেটাবেসটাকে আমরা যদি একটা ডেটাবেসের রেপ্লিকা বানিয়ে দিই, একটা সুন্দর রেপ্লিকা, আমার যে কোনো রেপ্লিকা বানানো আসলে খুব বেশি কঠিন কিছু না, যে কোনো ডেটাবেসের একটা রেপ্লিকা বানিয়ে দিলাম, কাজ হয়ে গেল, আর আমার কিচ্ছু করার নেই। আর আমার যদি সেশন নিয়ে কাজ থাকে কিছু, সেটা আমি দেখা যাচ্ছে যে একটা রেডিস ডিপ্লয় করে দিলাম, আমার কাজ হয়ে গেল। সো মোটামুটি এই কয়েকটা কম্পোনেন্ট ব্যবহার করে আমরা মোটামুটি একটা হাই লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারি। চ্যালেঞ্জেস ইনক্রিজেস যখন হচ্ছে আমরা মাইক্রো সার্ভিসে যাব। কিন্তু প্রশ্ন হচ্ছে মাইক্রো সার্ভিসে কেন যাব, কেন প্রয়োজন আমার মাইক্রো সার্ভিসে যাওয়া? আজকে আমরা সেই বিষয়টা নিয়ে হালকা পাতলা আলোচনা করতে পারি যদি আপনাদের টাইম থাকে তো। আচ্ছা, শাহরিয়ার ভাই কি বলছেন? আচ্ছা, আগে অ্যান্সার গুলো আমি দিচ্ছি আপনাদের চ্যাটের। হচ্ছে আমরা যে মেসেজ ব্রোকার ইউজ করি ওইটা ও আলাদা একটা সার্ভারে ডিপ্লয় করা থাকে। ইয়েস, এক্স্যাক্টলি, মানে যা কম্পোনেন্ট, সব কম্পোনেন্ট আলাদা আলাদা সার্ভারে ডিপ্লয় করা থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে মডিউল করাই আছে, জাস্ট আলাদা আলাদা করে ফেলবো। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি, কিন্তু তার পিছনে রিজন আছে বা সিস্টেম আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যা শিখলাম সেটা ইমপ্লিমেন্ট করার কোনো ওয়ে এই মুহূর্তে কি হতে পারে, সেটা ইমপ্লিমেন্ট করার ওয়ে আমরা দেখবো আসলে নেক্সট যেই ইটা আছে না আমাদের ওয়ার্কশপ, নেক্সট ওয়ার্কশপে। আপনি আপনার মেশিনের মধ্যে একটা লোকাল এনভায়রনমেন্ট বানাই ফেলতে পারেন। মনে আছে আপনাদের ফার্স্ট দিন যেদিন অ্যাডভান্স ব্যাকএন্ড শুরু হয়েছিল, সেদিন আমি বলছিলাম যে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট ইজ কস্টলি। তো আপনাদের একটা ভালো মেশিন যদি থাকে তাহলে আপনারা পুরো যা যা শিখলেন সবকিছু লোকাল মেশিনেই করতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আর ক্লাউডেও করা যেতে পারে। ক্লাউডে যদি কারোর কোনো অ্যাকাউন্ট থাকে, কারোর কাছে যদি আপনার কোনো একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে, বাংলাদেশ কোনো একটা ব্যাংকের এনরোজ করা থাকে, তাহলে আপনারা 12 মাসের জন্য এডাব্লিউএস ফ্রি নিয়ে নিতে পারেন, ফ্রি টিয়ার। তাহলে আপনাকে 4 আনা পয়সা চার্জও দিতে হবে না, আবার আপনি 12 মাস প্র্যাকটিস করতে পারবেন ক্লাউডে। কিন্তু ক্লাউড
টোটালি ভিন্ন, ক্লাউড টোটালি ভিন্ন। আর আরেকটা বিষয় হচ্ছে যে মাসুদ রানা ভাই, সবকিছুর সব প্র্যাকটিক্যাল জিনিস আপনাকে জানতে হবে না এই মুহূর্তে, বিশেষ করে সিস্টেম ডিজাইনের এই প্র্যাকটিক্যাল বিষয়বস্তুগুলো এই মুহূর্তেই আপনাকে সব জানতে হবে, ব্যাপারটা এটা না। সিস্টেম ডিজাইনের প্র্যাকটিক্যাল কাজ করার যথেষ্ট সময় আছে। আগে যেটা করবেন, সিস্টেম ডিজাইন শেখার উপায় আমি আপনাকে বলি। আপনাদের মাথায় কি চলতেছে সেটা আমি জানি, খুব ভালো করে জানি, তার কারণ হচ্ছে সেম চিন্তা ভাবনা আমারও ছিল। হ্যাঁ, আমি সিস্টেম ডিজাইনের উপরে অনেক কোর্স করছি, অনেক কোর্স করছি, অনেক বই পড়ছি। সত্যি কথা বলতে সিস্টেম ডিজাইনের উপরে ভালো কোর্স পাওয়া যায় না, যেটা আমার কোশ্চেন গুলো পারফেক্টলি সলভ করবে, একটা ফ্লোতে নিয়ে আসবে। ওকে, যেই ওয়েতে আমি আপনাদেরকে শেখাচ্ছি, সেই ওয়েটা বের করতে আমি সবগুলো জিনিস যেন আপনাদের কোশ্চিন সবচাইতে কম হয়, সেই ওয়েতে আমি আসলে নিয়ে আসার চেষ্টা করছি, যেন একটা করে কম্পোনেন্ট কমপ্লিট করে আর একটা কম্পোনেন্টে যাই, প্রবলেম তৈরি করে সেভাবে যেন বুঝতে পারি। কিন্তু মোস্ট অফ দ্য সিস্টেম ডিজাইনের কোর্স শুরু হয় কম্পোনেন্টস দিয়ে। এই কম্পোনেন্ট আছে, এটার কাজে, এটার কাজে, এটার কাজে, এটার কাজে, এটার কাজে, এইভাবে করে সিস্টেম ডিজাইনের কোর্স শুরু হয়। তো এই ধরনের কোর্সগুলো করে বা বইগুলোও এরকম, তো এই ধরনের বইগুলো পড়ে কি হয়, সাধারণত কনফিউশন তৈরি হয়, আমি এটা কেমনে বানাবো, আমি নিজে এটা কেমনে করবো, আমি নিজে কি করবো, কেমনে করবো, কি করবো, কি করবো, এই ধরনের যে কনফিউশন গুলো তৈরি হয়, সেটা আমার, ধরেন আমি 18-19 সাল থেকে আমার ভেতরে অনেক সময় ছিল, বাট যখন আমি অ্যাক্সেস পাইলাম, যখন আমার সুযোগ হইলো এগুলো করার, বাস্তবিক লাইফে যখন করার সুযোগ পাইলাম, কিছু কিছু করে কাজ, সবকিছু না, কিছু কিছু করে কাজ করা শুরু করলাম, আমি যে বাস্তবে এটা করা কোনো কঠিন না। বাস্তবে সিস্টেম ডিজাইনের কাজগুলোকে কমপ্লিট করা খুব বেশি কঠিন কিছু না। আপনি ধরেন এডাব্লিউএস এর আরডিএস এ যে আপনি ডাটাবেস রেপ্লিকা বানাবেন, একটা ক্লিক করবেন একটা ডাটাবেস রেপ্লিকা তৈরি হয়ে যাবে, একটা ব্যাকআপ ডাটাবেস ব্যাকআপ তৈরি করবেন, একটা ক্লিক করবেন একটা ডাটাবেস ব্যাকআপ তৈরি হয়ে যাবে। এটা শুধুমাত্র এডাব্লিউএস না, আপনি যে ক্লাউড ব্যবহার করেন সেই ক্লাউডেই এরকম সিস্টেম। ঠিক আছে, বাস্তবে এই থিওরিগুলো অ্যাপ্লাই করা খুব সহজ, যেটা যখন আমাদের প্র্যাকটিক্যালি কিছু ক্লাস হয়তো থাকবে সেখানে আপনারা জানতে পারবেন। বাট এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে কোথায় আমি কি ব্যবহার করব। যদি আমাকে বলা হয় আমি ক্লাউড সম্পর্কে জানি, আমি জানি ক্লাউড সম্পর্কে, যদি আমাকে বলা হয় আমি ক্লাউডের পরীক্ষা দিতে পারবো, আমি পারবো না এই মুহূর্তে। কেন পারবো না? তার কারণ হচ্ছে এডাব্লিউএস এর যদি আমি পরীক্ষা দিতে চাই, এডাব্লিউএস এর অনেক ছোট 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 কম্পোনেন্টস আছে, যে কম্পোনেন্টস এর জিনিসপত্র আমার মাথায় রাখতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। আমি যখন নিজেরাই দাবি করছি যে আমি একজন ক্লাউড আর্কিটেক্ট, তখন আমাকে প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে জানতে হবে, প্রত্যেকটা সার্ভিসের কস্ট সম্পর্কে জানতে হবে, ইউজ কেস সম্পর্কে জানতে হবে। আমি প্রত্যেকটা সার্ভিসের ইউজ কেস কিন্তু ব্যবহার করিনি কখনো, বা করবোও না। যারা এই যে পরীক্ষায় পাশ করে আসছে তারাও সব সার্ভিস ব্যবহার করেনি, করবেও না কখনো হয়তো জীবনে, কিন্তু তাদের সবকিছু জানতে হয়, মাথায় রাখতে হয়। তো মাথায় রাখলে কি হয়, মাথায় রাখলে পরবর্তীতে যখন দরকার এই সিস্টেমগুলো বানানো সহজ হয়। হ্যাঁ, এই যে এপিআই গেটওয়ে নিয়ে এত কনফিউশন, এপিআই গেটওয়ে একবার দেখলে আপনারা বলছেন এইটা এপিআই গেটওয়ে, এ তো আমার কাজ অনেক সহজ করে দিছে রে ভাই। ঠিক আছে, তো এটা তো সহজ জিনিস একেবারে। তো এই এই জিনিসগুলোর প্র্যাকটিক্যাল নলেজ খুবই সহজ, খুব কঠিন কিছু না। বাট অ্যাট দ্য বিগিনিং যে আপনার মানে কাজ প্র্যাকটিক্যাল করা না, অ্যাট দ্য বিগিনিং এ আপনার কাজ হচ্ছে এই কনসেপ্ট গুলোকে বোঝা, কনসেপ্ট গুলোকে আত্মস্থ করা। আরো অনেক কম্পোনেন্টস আছে, যে কম্পোনেন্টস গুলো নিয়ে আমরা এখনো কথা বলিনি, আমরা কথা বলবো, খুব দ্রুতই কথা বলবো। যেমন আমি কিছু কম্পোনেন্টের কথা বলি, যদি যেই কম্পোনেন্ট গুলো সম্পর্কে আমাদের খুব ভালোভাবে লাগবে, খুব ভালোভাবে জানতে হবে। যেমন হচ্ছে যে আপনার ওএসআই মডেল, আমরা ওএসআই মডেল সম্পর্কে এখনো জানি না। ওএসআই মডেল আমাদের খুব ভালো কাজে লাগবে যদি আমরা হাই অ্যাভেলেবিলিটি সহ একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি, যেহেতু আমরা নেটওয়ার্ক নিয়ে কাজ করছি, আমাদের অ্যাপ্লিকেশন মানে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন মানে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, তো সেখানে আমাদের ওএসআই মডেল কাজে লাগবে। আমাদের কাজে লাগবে আইপি সম্পর্কে ভালো নলেজ, এইচটিটিপি, এইচটিটিপিএস, টিসিপি, ইউডিপি, বিভিন্ন ধরনের মানে কমিউনিকেশন টেকনিক, সার্ভার সেন্ট ইভেন্টস, লং লাইভ ইভেন্টস, তারপরে আপনার বিভিন্ন ধরনের ওয়েব সকেট, এই ধরনের বিভিন্ন বিভিন্ন কমিউনিকেশন টেকনোলজি আছে, টেকনিক আছে, সেগুলো আমাদের কাজে লাগবে। আমাদের জানতে হবে, সরাসরি জানতে হবে। যেমন আপনি এইচটিটিপি প্র্যাকটিক্যাল করার কিছু নাই, আপনি এইচটিটিপির কোনোদিন ওইভাবে প্র্যাকটিক্যাল করবেন না, কিন্তু আপনাকে জানতে হবে এইচটিটিপি 1 কি, এইচটিটিপি 1.1 কি, এইচটিটিপি 2 কি, ইউডিপি কি, টিসিপি কি, এরা কিভাবে প্যাকেটস গুলো পাঠাচ্ছে, প্যাকেট কি জিনিস, এগুলো জানতে হবে। এগুলো জানলে আপনি অপটিমাইজ করতে পারবেন, আচ্ছা এই জায়গায় এই প্রবলেম হচ্ছে, যে কারণে আমার এইটা করা উচিত, এটা না এইটা করা উচিত। আচ্ছা ইউডিপি আমাকে এই সাপোর্টটা দিচ্ছে, যে জন্য আমি টিসিপি বাদ দিয়ে ইউডিপি ব্যবহার করব স্ট্রিমিং সার্ভিসে, সেগুলো এরকম। তারপরে ধরেন হচ্ছে যে ক্লাস্টারিং করতে হবে। ক্লাস্টারিং শুনলে অনেক কঠিন মনে হয়, কিন্তু আমরা ক্লাস্টারিং নিজে থেকে করি না, তো আমরা তো কোনো না কোনো টুলস ব্যবহার করে করি। আমরা নিজেরাও ক্লাস্টার বানাইতে পারি, ভিন্ন ভিন্ন টুলস ব্যবহার করে, নিজস্ব কনফিগারেশন সিস্টেম ব্যবহার করে আমরাও একটা সার্ভারের ক্লাস্টার বানাই ফেলতে পারি, কোনো ব্যাপার না। কিন্তু সাধারণত আমরা ক্লাস্টার করি কি দিয়ে? আজকের দিনে দাঁড়ায় কুবারনেটিস দেয়, কুবারনেটিস করে দেয়, ডাটাবেজের ক্লাস্টার ডাটাবেস করে দেয়, ম্যানেজ সার্ভিস অটোমেটিক করে দেয়।
আচ্ছা, তারপরে ক্যাশিং সম্পর্কে আমরা এখনো খুব বেশি জানি না, ক্যাশিং সম্পর্কে আমাদের জানতে হবে। সিডিএন সম্পর্কে আমরা এখনো খুব বেশি জানিনি, সিডিএন সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে যে আপনার রেট লিমিটিং আছে, তারপরে আমাদের সার্কিট ব্রেকার কনসেপ্ট আছে, সার্ভিস ডিসকভারি আছে, তারপরে আরো অনেক এসএলএ এসএলও, ডিজাস্টার রিকভারি, অনেক অনেক ছোট ছোট কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো সম্পর্কে এখন আমরা জানি না। পাব সাব মডেল সম্পর্কে আমরা জানি না পারফেক্টলি, কোথায় পাব সাব দরকার, কোথায় মেসেজ ব্রোকার দরকার, মেসেজ ব্রোকার মেসেজ কিউ, এগুলোর মধ্যে ডিফারেন্স কি। তার তারপরে ধরেন হচ্ছে যে ইভেন্ট সোর্সিং কেমনে করব না করব, অনেক ধরনের ছোট 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 টপিকস আছে, যে টপিকসগুলো সম্পর্কে আমরা এখনো জানি না, জানবো খুব দ্রুতই জানবো, এমনটা না যে জানবো না। বাট সবকিছু জানলেও, সবকিছু যখন আমরা জানবো, জানার পরে আমরা কি করব, আমরা এইগুলোর উপরে গেম প্লে করব। গেম প্লেটা করবো আচ্ছা ড্র করে কাগজে কলমে, আচ্ছা এই আমার থিওরি, এই হচ্ছে আমার প্রবলেম, এই প্রবলেমটা আমরা কেমনে সলভ করতে পারি। ওকে, যখন আপনার রিয়েল লাইফ সিচুয়েশন আসে এগুলো ইমপ্লিমেন্ট করার, তখন একজন পার্সন হয়তো সবকিছু করে না, অনেক মানুষ মিলেই সবকিছু করে। আর এগুলো করার তাও আপনাদের প্র্যাকটিস পারপাজে, আপনি আপনি একটা ক্লাউড এনভায়রনমেন্ট সেট আপ করা থেকে শুরু করে আদার যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা কাজ করব। এটা নিয়ে আমাদের এক্সপেরিমেন্ট চলতেছে অলরেডি, যে কিভাবে আপনারা আপনাদের মতো করে ক্লাউড নিজের মতো করে তৈরি করে নিয়ে কাজ করতে পারেন, এবং আমরাও নিজেরাও কিছু ক্লাউডের কাজ দেখাবো হয়তো। আর আরেকটা ক্লাউডের সাথে আমার কথা হয়েছিল, তারা কথা পরবর্তীতে আর আগায়নি কোনো একটা কারণে, বাকিটা আমি হয়তো, যেহেতু আমাদের সময় চলে এসেছে, আমি আবার ওদের সাথে কথা বলবো যে ক্রেডিট কার্ড বাদেই আমরা ক্লাউডে কিভাবে অ্যাক্সেস করতে পারি, কি কি সুবিধা পাওয়া যায় না যায়, সে বিষয়ে আমি কথা বলবো, যেন আপনারা অন্ততপক্ষে 6 মাস ক্লাউডের প্র্যাকটিস করতে পারেন, যারা আর কি চান আর কি স্পেশালি। আচ্ছা, এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আর মডিউল করাই, আচ্ছা তারপরে হচ্ছে টাইম আছে অবশ্যই। আচ্ছা, একটা ওভারভিউ দিলে ভালো হতো, যা আগামীকাল ক্লাসের টপিক না, আচ্ছা আগামীকালকে ক্লাসের টপিক নিয়ে পরে কথা বলছি ভাই, আগে এদিককার প্রবলেমগুলো শেষ করে নিই। ডিজিটাল ওশিয়ানেও পসিবল, ডিজিটাল ওশিয়ানে ফ্রি টিয়ার নাই, সো এডাব্লিউএস এ ফ্রি টিয়ার আছে। ইয়েস, ম্যানেজ সার্ভিস থিওরি থেকে ডিসিশন নিতে শেখা, এক্স্যাক্টলি। ইয়েস, ইমরান ভাই অলরেডি উত্তর দিয়ে দিচ্ছেন যে নেটওয়ার্কিং এর বেসিক জানতে হবে। কালকে থেকে মাইক্রোসার্ভিস স্টার্ট করলে বেশি ভালো হবে, এটা আমাদের একটা স্পেসিফিক টপিকের উপর কনসিস্টেন্ট থাকে। ইয়েস, আগামীকাল থেকে মাইক্রোসার্ভিস স্টার্ট করব। হ্যাঁ, লোকাল স্ট্যাক দিয়ে আপনারা কাজ করতে পারেন, রকিবুল ভাই খুব ভালো একটা সাজেশন দিয়েছেন। আমরা লোকাল স্ট্যাকটাকে আরো কত স্মুথলি কিভাবে কাজ করা যায়, লোকাল স্ট্যাক আছে, ওপেন স্ট্যাক আছে, ভিন্ন ভিন্ন কনসেপ্ট আছে, সেটা নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, ব্রিলিয়ান্ট ক্লাউডের কথা বলছিলাম, ব্রিলিয়ান্ট ক্লাউডের সাথে আমি আবার মিট করবো, আবার ওদের সাথে কথা বলে দেখবো যে কিভাবে কাজটা করা যায়, কিভাবে আমরা অন্ততপক্ষে 10-15 মানে আমাদের যতগুলো অ্যাকাউন্ট দরকার ততগুলো অ্যাকাউন্ট পাওয়া যায় কিনা। জাহিদ ভাই, এডাব্লিউএস এর ফ্রি টিয়ার নেওয়ার জন্য কোনো কিছুই লাগবে না, এডাব্লিউএস এর ফ্রি টিয়ার নেওয়ার জন্য আপনার জাস্ট প্রথমবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি ফ্রি টিয়ার পেয়ে যাবেন। ইউনুস ভাই, ফ্রি বুকগুলো দিয়ে দিব আমাদের ক্লাস শেষ হওয়ার পরে, এখন না। কোন কোন বইগুলো পড়তে হবে, কি কি করতে হবে, এগুলো আমি সব দিয়ে দিব ক্লাস শেষ হওয়ার পরে। এই মুহূর্তে ক্লাসে ফোকাস করেন অনলি। আচ্ছা আরিফুল ভাই প্লিজ, কি বলতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমাদের লোড ব্যালেন্সার আর রিভার্স প্রক্সি তো একটা আর একটা অল্টারনেটিভ নাকি? হ্যাঁ, এক হিসাবে অল্টারনেটিভ। আচ্ছা, এটা দুইটা কম্বাইন করে কি ব্যবহার করা যাবে কিনা? যতগুলো সার্ভিস আছে এই লোড ব্যালেন্সার সফটওয়্যার প্রোভাইড করে, তারা প্রত্যেকে দুইটা সার্ভিসই প্রোভাইড করে, একটা সার্ভিস শুধু প্রোভাইড করে না। লোড ব্যালেন্সার হার্ডওয়্যার হয়, যে কারণে যদি আপনি হার্ডওয়্যার লোড ব্যালেন্সার ব্যবহার করেন, সেখানে রিভার্স প্রক্সির কাজগুলো আপনি করতে পারতেছেন না, সিকিউরিটি গুলো দেওয়ার কাজগুলো এইভাবে আপনি, মানে অ্যাডিশনাল যে কাজগুলো রিভার্স প্রক্সি করে থাকে সেগুলো আপনি করতে পারছেন না পারফেক্টলি। বাট সফটওয়্যার যেগুলো আছে সেগুলোতে দুইটো একই কাজ করে, একটাই সফটওয়্যার সব কাজ করে। লোড ব্যালেন্সার যেটা হার্ডওয়্যার, ওটার সাথে তো সফটওয়্যারও থাকে। ওটার সাথে সফটওয়্যার থাকে কিনা, আমি তো হার্ডওয়্যার নিয়ে এখনো কাজ করিনি সরাসরি জীবনে কখনো, ঠিক আছে, তো আমি আমি বলতে পারতেছি না ওর সাথে কি সফটওয়্যার থাকে না থাকে। লোড ব্যালেন্সের হার্ডওয়্যার যেগুলো, সেগুলো জাস্ট হচ্ছে যে আপনার আদার সার্ভারের সাথে কানেক্টেড। ফিজিক্যালি আপনি একটা রাউটারের সাথে যেভাবে একটা রাউটার দিয়ে মাল্টিপল জায়গায় সার্ভিস দিচ্ছেন, অনেকটা সেরকম। আর এই সফটওয়্যার সেই সফটওয়্যার না, আমি বলতে চাচ্ছি যে আপনার হার্ডওয়্যারের সাথে যদি আপনার একটা সফটওয়্যার থাকে, অপারেটিং সিস্টেম থাকে, সেইটার কথা আমি বলছি না। বলছি ধরেন আপনি এনজিনিক্স এর কথা, এনজিনিক্স একটা পুরোপুরি সফটওয়্যার বেসড রাউটার, লেয়ার 7। সো এই লেয়ার 7 রাউটারের মধ্যে আপনি মোটামুটি সবকিছুই করতে পারবেন যা একটা রিভার্স প্রক্সিতে করা যায়, কারণ এটা একটা রিভার্স প্রক্সিও, লোডও ব্যালেন্স করতে পারবেন, রিভার্স প্রক্সিও করতে পারবেন। না, সেটাই আমি দেখলাম যে লোড ব্যালেন্সারের মধ্যে আর রিভার্স প্রক্সির মধ্যে কিছু অনেক অনেক ফিচার কম বেশি করা আছে আর কি। হুম তাহলে সফটওয়্যার ইউজ করলে আমরা দুইটা একসাথেই দিবে, আমরা দুইটা কম্বাইন করে অথবা একটা ব্যবহার করতে পারবো, দুইটার একটা। হুম
সেটাই। ওকে, জাফর ভাই প্লিজ। তাহলে ভাই এখন আপনার অ্যাপ্রোচটা হচ্ছে জাস্ট আমাদেরকে রুটটা দেখাই দিচ্ছেন, লাইক আমি কোন একটা টিমে জয়েন করলাম, কয়েকদিন কাজ এক্স্যাক্টলি। করলাম বা বছর কাজ করলাম, দেন হুম হুম। পরে আমি যাতে কোনো একটা আমার অপশন আসছে, দেন আমি যাতে ওখানে কন্ট্রিবিউট করে বুঝাইতে পারি যে হ্যাঁ, আমি এটা নট জানি, নেসেসারিলি। আমি এটা। বিষয়টা হচ্ছে যে দেখেন, অ্যাডভান্স ব্যাক এন্ডের যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলোর মোস্টলি থিওরিটিক্যাল, এটা আমি আগেও বলছি। এখন আপনি জানেনই না যে এই সেক্টরগুলোতে যাওয়া যায়। ওকে, এই হুম, কনসেপ্টে কাজ করা যায়। যেমন আমরা যখন পারফরমেন্স অপটিমাইজেশনের ক্লাসটা করলাম, আমার কাছে মনে হয়েছে যে ওইটাই সবচেয়ে ব্ল্যাঙ্ক ক্লাস ছিল। কারণ হচ্ছে যে বেশিরভাগ মানুষ পারফরমেন্স বলতে স্কেলেবিলিটির কথাই বোঝে। তো ওইটা কেন দরকার, কিভাবে দরকার, সেই কনসেপ্টগুলো যদি আমি না জানি তাহলে কিন্তু হলো না। আবার মাইক্রো জি, সার্ভিসের যে একটা বিরাট বড় স্টাডি আছে, তো সেই স্টাডিটা, মাইক্রো সার্ভিস মানে যে আমি একটা সার্ভিস ছোট একটা বানাই ফেললাম আর এটা মাইক্রো সার্ভিস হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তো এর যে ওটা না। বড় স্টাডি হুম, আছে, সেই স্টাডিগুলো করাটা জরুরি। এখন এরপরে যতগুলো সেক্টর আমি আপনাদের এই ওয়ার্কশপের শুরুতে বলছিলাম, বা এই ওয়ার্কশপ শুরু করার আগে একটা ক্লাসে বলছিলাম, যে এখান থেকে আপনারা 8-10টা ভিন্ন ভিন্ন জব রোল খুঁজে পাবেন। 8-10টা ভিন্ন ভিন্ন জব রোল হুম, খুঁজে পাবেন প্রত্যেকটা জায়গায়। এখন কেউ একজন মনে করতে পারেন যে আমি ওই স্পেসিফিক জায়গাতে যাব। তো আপনি হুম, এখানকার কনসেপ্টগুলো শিখে, কনসেপ্টগুলো বুঝে আপনি কি করতে পারেন, খুব ইজিলি ওই স্পেসিফিক রোলটা নিয়ে পড়াশোনা হুম, করতে পারেন, শুধু ওই স্পেসিফিক রোলটা নিয়ে। তাহলে শুধু জি, এই স্পেসিফিক রোলটা নিয়ে ইনডেপথে যখন পড়াশোনা করবেন, তখন আপনি জাস্ট ওইটার উপরে একটা ভালো হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ওভারঅল থিওরি, একটা বড় অ্যাপ্লিকেশন কিভাবে চলছে। ওকে, আমি বলছি যে যেটা, গুগল এইভাবে চলে, তার মানে কি এই যে আমি আজকে গুগল বানায় দেখাইতে পারবো? না, তাই না? আমরা যে কনসেপ্ট গুলো হ্যাঁ, ব্যবহার এটাই, করতেছি, অলমোস্ট প্রত্যেকটা কনসেপ্টই ব্যবহার করা হয় সবগুলা পৃথিবীর কনসেপ্ট ইউজ সব করতেছে, হ্যাঁ, সব বড় বড় কোম্পানিতে এটাই ব্যবহার করা, এর বাইরে কিছু নাই তো। ওইটাই ভাই। তো কিন্তু তার মানে তো এই না যে আমরা এটা বানাইতে পারবো, ওটা হচ্ছে এন্টারপ্রাইজ। সো এন্টারপ্রাইজ হুম, হুম, টেকনোলজি শেখার একটা অসুবিধাটাই হচ্ছে, মানে আপনি গুগলে সার্চ করলে আনা পাবেন না, কারণ হচ্ছে যে এগুলো শেখাইতে গেলে বোঝানো কষ্টকর হয়ে যায় যে ভাই এটা প্র্যাকটিক্যাল কেন দেখানো যাবে না, তাই হ্যাঁ, না? ওইটাই, যেটা এখন আমাদের আসতেছে প্রশ্নগুলা। এক্স্যাক্টলি, তো সবকিছু আসলে হয়তো প্র্যাকটিক্যাল আমরা করা। রুট গুলো হ্যাঁ, ব্যালেন্স করতে পারবো, বাট ওইরকম তো আমার ট্রাফিক নাই। আমার আমি ওইরকম হয়তো ট্রাফিক নাই, বা আমরা ডেটাবেস সবকিছু রেপ্লিকা করতে পারবো, বাট আমাকে আমি ফিল করতে পারবো না যে এমনটা হইলে এমন ট্রাফিক আছে, আমি এক্স্যাক্টলি আমার এমনটা কাজ হচ্ছে, আমার একটা ওইটা কাজ করবে না আর কি। এক্স্যাক্টলি এটা অনেকটা ডাক্তারি পড়াশোনার মতো। ডাক্তাররা যদিও একটা কঙ্কাল হুম, মঙ্কাল দিয়ে আর কি টেস্ট ফেস্ট করে, তো হয়, বেসিক্যালি আপনার প্রথম হ্যাঁ, অপারেশন যখন করবেন তখন আপনার ওই ডাক্তারি নলেজ গুলোই কাজে লাগবে। তো আপনি ওইটাই, অপারেশন করার আগ পর্যন্ত আসলে কাজে লাগবে না, কিন্তু তাই বলে আপনি প্র্যাকটিক্যালি অপারেশন শিখবো না করছেন না দেখে আপনি এমন না, শিখবেন না, অবশ্যই আগে শিখবেন। এটাই, নিজের দেন, হাইপোথেটিক্যাল ভাবে স্টোরি বিল্ড করবেন, ভিন্ন ভিন্ন জায়গায় অল্প অল্প করে এক্সপেরিমেন্ট করতে থাকবেন। ওভার দ্য টাইম আপনি সুযোগ হুম, পাবেন, কখন সুযোগ পাবেন জানি না, কিন্তু যে এগুলো জানেই না সে কিন্তু কখনোই সুযোগ পাবে না। ওইটাই, ওকে ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। শেখ আরিফুল ভাই কি বলছেন, যেহেতু দিন শেষে রিকোয়েস্ট সেন্ড রিসিভ হয় ক্যাবলের মাধ্যমে, তাহলে প্রতিটি প্রোটোকলের পারফরমেন্স এন্ড ইউজ আলাদা কেন? প্রোটোকলগুলো তো আর ভাই ক্যাবল দিয়ে হয় না, প্রোটোকলগুলো হয় হচ্ছে আপনার সফটওয়্যারের মাধ্যমে। এক একটার কাজ এক এক রকম, এক একটা তৈরি করা হয়েছে এক একটা প্রবলেম সলভ করার জন্য। তো সমস্ত ট্যাবলেট তো ভাই দেখা যায় দিন শেষে সাদা গুঁড়া গুঁড়া, তাহলে এক একটা ট্যাবলেটের কাজ এক এক রকম কেন? একই ট্যাবলেট হতো, সবই প্যারাসিটামল হতো। তা তো না, না, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা প্রয়োজনীয়তা আছে, এবং এক একটা জিনিস এক একটা পারপাজে তৈরি করা হয়েছে। ওকে, সো এনি আদার কোশ্চেন্স গাইস? আর কোনো বিষয়ে? ইয়েস, ওএসআই মডেল একটা হাইপোথিসিস, নাথিং এলস। ইয়েস, ইউ আর রাইট, এটা একটা হাইপোথেটিক্যাল মডেল, কিন্তু যেই মডেলটা আসলে সবাই ব্যবহার করে। মানে আমি কালকে একটা টুলস বানাইতে গেলে আমি ওই মডেলটা ব্যবহার করেই বানাবো, কারণ হচ্ছে যে তাহলে আমার দুনিয়াকে বোঝাইতে সহজ হবে, তাই না? এটাই হচ্ছে কনসেপ্টের একটা হাইপোথেটিক্যাল মডেল। সিস্টেম ডিজাইন একটা অ্যামেজিং কনসেপ্ট। আপনারা এখনো, আমি জানি না যে আপনারা কতটা ফিল করতে পারছেন বিষয়গুলো। আমার কাছে সবচাইতে ফেভারিট জিনিস হচ্ছে সিস্টেম ডিজাইন। আমার বড় বড় প্রবলেম, বড় বড় সিস্টেমের সলিউশন করা, ডিজাইন করা, এটা আমার খুব ফেভারিট। তো এইটা এক ধরনের, মনে করেন যে এক ধরনের গেম। আরো মজা পাবেন, আরো মজা পাবেন হচ্ছে লাস্টের 3-4-5টা ক্লাসে, 3-4টা ক্লাসে। কারণ এখন হচ্ছে আপনাদের কাছে আমরা কম্পোনেন্ট গুলোকে রিপ্রেজেন্ট করছি, কিন্তু এই কম্পোনেন্টের অ্যাকচুয়াল ব্যবহার কিন্তু রিপ্রেজেন্ট হয়নি, তাই না? কেবল 4টা ক্লাস গেল, যদিও 3.5টা ক্লাস, আজকের ক্লাস তো হাফ। তো আজকে 4টা ক্লাস হলে ভালো হতো। তো আরো 3-4টা ক্লাস পরে যে আপনারা আসল মজাটা পাওয়া শুরু করবেন, যখন আপনি ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশনের সিস্টেম ডিজাইনের কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবেন। এবং আমি আমি মাঝে মাঝে যখন হচ্ছে যে, যখন আর কি শিখছি সিস্টেম ডিজাইনের কনসেপ্টগুলো, তখন দেখা যাচ্ছে যে যত বড় বড় সিস্টেম আছে, সব বড় বড় সিস্টেমের হাইপোথেটিক্যাল মডেল আমার তৈরি করতাম আমি বসে বসে, যে এইটা কেমনে করা যেতে পারে, ওইটা কেমনে করা যেতে, আচ্ছা এই চ্যালেঞ্জ আসলে কি করা যেতে পারে, আমি নিজের থেকে চ্যালেঞ্জ ইনক্রিজ করতাম।
ঠিক আছে, যে প্রচুর পরিমাণ চ্যালেঞ্জ বৃদ্ধি করতাম। এইটা হলে কি হয়, ওইটা হলে কি হয়, এই ধরনের কাজগুলো করলে খুব মজা পাওয়া যায়। জাফর ভাই, আসলে ইউনিভার্সিটিগুলোতে তো সমস্যা একটা, ইউনিভার্সিটিগুলো আমাদেরকে অনেক কিছু শেখায় কিন্তু তার প্রয়োজনীয়তাটা বোঝাইতে পারে না, এছাড়া আর কিছুই না। ইউনিভার্সিটির যে কারিকুলাম আছে সেই কারিকুলামটা খুবই যথেষ্ট ভালো, কিন্তু সমস্যা হচ্ছে যে ওই কারিকুলামটা আমি আমার লাইফে কোথায় কি ব্যবহার করব, কিভাবে আসলে কাজে লাগবে, এই জিনিসগুলো দেখাইতে পারে না। যে কারণে ইউনিভার্সিটির পড়াশোনাগুলোকে আমাদের ওইভাবে আমরা গুরুত্ব দিয়ে করি না। এখন ঠিক ভাই আছে। ফিল করতে পারতেছি এই ক্লাস 3-4টা করে যে ওএসআই হুম মডেল বা রেট সিস্টেম হুম কেন হুম। লাগতেছে, কি কারণে লাগতেছে, কই ইউজ করবো, মানে আমি নিজে ফিল করতেছি যে এখন লাগতেছে এগুলা, এক্স্যাক্টলি। এগুলা লাগে। বাট ইয়া। তখন এটা ফিল করতাম না, কে পড়াচ্ছে এগুলা, ওএসআই মডেল কেন দরকার আমার, কি কারণে হুম। আমি পড়বো, এই প্রোটোকল গুলা, দেন রেট এক্স্যাক্টলি। সিস্টেম গুলা এখন বুঝতে পারতেছি। এটাই আসলে এই ঠিক একইভাবে এখনো যখন আপনি থিওরিটিক্যাল পড়বেন, থিওরিগুলো পড়বেন, অনেক সময় আপনার মনে হবে যে এটা তো আমি প্রয়োজন পাচ্ছি না, এই জন্য আসলে চ্যালেঞ্জে পড়তেও হয়। আর এখন আপনি যেভাবে শিখবেন, যখন আপনি রিয়েলি কোনো একটা সিস্টেম আর্কিটেক্ট করবেন বা কিছু একটা করবেন, তখন দেখবেন যে এই পড়াগুলোর গুরুত্ব তখন আপনার কাছে আরো বেড়ে যাবে। আরে, তখন তো এটা একটু মানে অল্প করে পড়ছিলাম, আবার পড়তে হচ্ছে। ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন পারফরমেন্স ক্লাসটা করে বেশি মজা পাইছে, আর কিছু করে মজা পাননি এই 4 দিনে, প্রান্তিক ভাই? আচ্ছা, লিঙ্কড। আর এই ক্লাসটা করে বেশি মজা পাইছি। আচ্ছা আচ্ছা, ওকে। লিঙ্কড ইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু অ্যাপ্লিকেশনের সিস্টেম ডিজাইন শেয়ার করে, বাট কিছুই বুঝতে পারি না ভাই। হ্যাঁ, আপনারাও সিস্টেম ডিজাইন করবেন, আপনাদের এরপরে তো সিস্টেম মানে আপনাদের অ্যাসাইনমেন্টই থাকবে এরকম 4 থেকে 5টা সিস্টেম ডিজাইনের ব্রেকডাউন। ঠিক আছে, 4টা ভিন্ন ভিন্ন প্রবলেমের ব্রেকডাউন। যে এই ধরেন একটা গুগল ড্রাইভ বানাইতে গেলে কি করা লাগতে পারে, ইউটিউব বানাইতে গেলে কি করা লাগতে পারে, এগুলোর হচ্ছে ব্রেকডাউন। আমরা তো ইউটিউবে খুব সহজে সুন্দর মতো দেখি ভিডিও, ইউটিউব বানাইতে যদি আমরা একটা চাই, কি কি প্রবলেম, কি কি পেইন, কত কস্ট, কিভাবে কস্ট বাঁচানো যায়, কি করলে কস্ট বেশি হয়। আর যেই থিওরির কথা বলছেন না, যে এই থিওরি, যারা এই থিওরি গুলো নিয়ে কাজ করে, যারা অ্যাকচুয়ালি একটা কোম্পানিতে সিস্টেম ডিজাইন করে, সে একটা সিস্টেমের ডায়াগ্রাম বানায়, আর্কিটেক্ট করে, তারা জীবনেও একটা সিস্টেমে টাচ করে না। মানে সরাসরি কোনো জায়গায় হাতে কলমে কোড করা বা ক্লাউডে কোনো একটা সিস্টেম বানানো, এগুলো কিচ্ছু করে না, তারা বসে বসে ডায়াগ্রামই বানায়। আর এই ডায়াগ্রাম বানানোর জন্য তারা বছরে 2 লাখ 2.5 লাখ ডলার করে নিয়ে চলে যায়, এটাই হচ্ছে তাদের কাজ। কিন্তু তারা এত বেশি পরিমাণ জানে তাদের প্রত্যেকটা সিস্টেম সম্পর্কে, হার্ডওয়্যার সম্পর্কে, নেটওয়ার্ক সম্পর্কে, অপারেটিং সিস্টেম সম্পর্কে, অ্যাপ্লিকেশন সম্পর্কে, ক্লাউড সম্পর্কে, ভিন্ন ভিন্ন কম্পোনেন্ট, ভিন্ন ভিন্ন আর্কিটেকচার সম্পর্কে এত সুন্দর নলেজ থাকে, জাস্ট অ্যামেজিং। প্র্যাকটিক্যালি কিছুই করা লাগে না। হ্যাঁ, আবার করাও লাগে, এমনটা না যে করা লাগে না মানে করাই লাগে না, এটা ডিপেন্ড করছে আপনি কোথায় কাজ করছেন তার উপরে। কারণ আপনি যদি একেবারে একটা মানে ইয়াং আর্লি স্টার্ট আপে কাজ করেন, তখন আপনাকে থিওরিও জানতে হবে, প্র্যাকটিক্যালও করতে হবে। আর যদি আপনি একটা ভালো কোম্পানি, বড় কোম্পানিতে কাজ করেন, তখন দেখা যাচ্ছে যে আপনার ওই থিওরিটিক্যাল নলেজটাই কাজে লাগছে, জাস্ট সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিয়ে দিলেন ডেভেলপারদের, সিনিয়র ডেভেলপারদের, ওরা কনসেপ্ট বুঝে গেল, সে অনুযায়ী কাজ হয়ে গেল। ঠিক আছে, এটা এইভাবেই ডিপেন্ড করে। আমাদের লাস্ট টার্ম কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি কোর্সটা ছিল, ওইটা একজন ভালো টিচার পাইছিলাম। আমার কাছে ভাই নেটওয়ার্কিং এর বিষয়গুলো একটু ইজি লাগতেছে। নেটওয়ার্কিং মজার, নেটওয়ার্কিং আমরা যখন কম্পিউটার, আমিও যখন কম্পিউটারের প্রোগ্রামিং শুরু করছি, তখন মনে করতাম যে তোর নেটওয়ার্কিং আমার লাগবে নাকি, পরে যে বুঝতে পারি আরে নেটওয়ার্কিং ছাড়া তো হয় না। ওকে, সবগুলাই মজার ছিল। আচ্ছা, হ্যাঁ মিজান ভাই, মিনিমাম 4-5টা। বাইট বাইট গো, আমি অবশ্য ফলো করি না ভাই। সিস্টেম ডিজাইনের কোনো সার্টিফিকেশন এক্সাম আছে? সিস্টেম ডিজাইনের সার্টিফিকেশন এক্সাম আছে কিনা এক্সাক্ট আমি জানি না, তবে আপনি যখন হচ্ছে ক্লাউডের করতে যাবেন না, মানে আপনি ক্লাউড আর্কিটেক্ট হবেন, তারপরে হচ্ছে যে এডাব্লিউএস কি আর কি, ক্লাউড প্র্যাকটিস, এডাব্লিউএস আর্কিটেক্ট আছে বোধহয়, এডাব্লিউএস সার্টিফিকেশন, ওটার নাম যেন কি, এক্সাক্ট নামটা মনে পড়তেছে না, আমি জাস্ট মনে করে নি দাঁড়ান। এডাব্লিউএস এর নেটওয়ার্কিং আছে, এডাব্লিউএস এর, তারপর এডাব্লিউএস সলিউশন আর্কিটেক্ট, এডাব্লিউএস সলিউশন আর্কিটেক্ট বা এডাব্লিউএস ডেভঅপস ইঞ্জিনিয়ার, এইগুলো যখন আপনি ডেভঅপস ইঞ্জিনিয়ার না, বিশেষ করে সলিউশন আর্কিটেক্টের এক্সামটা যখন দিতে যাবেন, তখন আপনার এই সিস্টেম ডিজাইনটাই কাজে লাগবে, এক্সাক্ট এই জিনিসটাই কাজে লাগবে। এটা যদি আপনি না জানেন, আর কোনো কাজ নেই ওখানে। বলছে এডাব্লিউএস, জাস্ট আমরা তখন কি করি, এডাব্লিউএস এর যে এই সিস্টেম ডিজাইনের কম্পোনেন্ট গুলোই ব্যবহার করি, এডাব্লিউএস এর টুলগুলো ব্যবহার করে, দ্যাটস ইট। কিন্তু কাজ আপনার একই, সিস্টেম ডিজাইন আপনার একই, সবই আপনার একই,
শুধু এডাব্লিউএস এর সিস্টেমগুলো ব্যবহার করি। হ্যাঁ, এই জায়গাটাই কোনো জায়গায় আমরা দেখা যাচ্ছে যে সার্ভারলেস কিছু টেকনোলজিস ব্যবহার করি, ওখানে আবার আমাদের ক্লাউড নেটিভের কনসেপ্টগুলো খুব কাজে লাগে। ফার্স্ট হচ্ছে ক্লাউড নেটিভ, কারণ হচ্ছে যে আমি ক্লাউডের ওপরই কাজ করছি, তো ক্লাউড নেটিভ টুলসগুলো সম্পর্কে ভালো নলেজ থাকলে খুব ভালো কাজ হয়। লেটস বিল্ড ফেসবুক। ও আচ্ছা, ফেসবুক বানাবেন আপনারা? ফেসবুক বানায় লাভ কি স্যার? ফেসবুক একটা সহজ জিনিস, কঠিন কিছু বানান। আচ্ছা, আর কারোর কোনো কনসেপ্ট আছে, কোনো বিষয় নিয়ে আলোচনা আছে? হ্যাঁ, ইয়াসিন ভাই, আপনি অনেকক্ষণ আগে হাত তুলছিলাম, আমি মাঝখানে বলে গেছিলাম, প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। হ্যাঁ, প্রশ্ন না, আপনার হচ্ছে ওই যে আমি পিছিয়ে গেছিলাম, বিষয়টা হুম একটু হুম। কনসিডার করে নেবেন। আমি চেষ্টা করতেছি মানে সবকিছু রিকভার করার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আহ, আমি শুরুর কিভাবে দিকে কনসিডার হচ্ছে করতে পারি ধরেন আমি বুঝতে পারছি না, মানে বলে হচ্ছে তো ক্লাস কোনো হয়ে একটা গেছে। সুযোগ থেকে বঞ্চিত করেন না আর কি। আহ, কিসের থেকে মানে বঞ্চিত হচ্ছে করব? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে মানে হচ্ছে পারছি এখন। ফিচারে কোনো চেঞ্জ আছে। আমি না, ভাইয়া যথেষ্ট চেষ্টা করতেছি মানে মানে ব্যাকলগ গুলা হচ্ছে ক্লিয়ার করার জন্য আপনার আর কি। ফিজিক্যাল অবস্থা কেমন এখন? এখন ভাইয়া বেশি একটা ভালো না, কারণ হচ্ছে এতদিন তো প্রবলেম ছিল, এখন হুম একটা হুম। মানে পর্যায়ে আসছে আর কি, পাথর হইছে। আচ্ছা ওইটা আচ্ছা, চেষ্টা করতেছি ইয়ে করার আর কি। দোয়া করবেন। ওকে, নো প্রবলেম। আপডেট জানায়েন তাহলেই হবে, জি কোনো সমস্যা নাই। জি ভাই, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, এনিওয়ান এলস? জুনিয়র হিসেবে কি একজন সফটওয়্যার আর্কিটেক্ট কোনো কোম্পানি হায়ার করে? অবশ্যই করবে, করবে না কেন? একদম জুনিয়র হিসেবে জয়েন করার থেকে বেটার কি হয় জানেন? জুনিয়র হিসেবে জয়েন করার থেকে ডেভেলপার হিসেবে জয়েন করার পরে আস্তে আস্তে দায়িত্বগুলো বুঝে নেওয়া, এটা সহজ হয়। আবার মানে একদম যদি আপনার জিরো জবের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কথা মনে হচ্ছে যে আপনি এখানে চান্সটা কম পাওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনি রিয়েল লাইফের কোনো কাজে কখনো কন্ট্রিবিউট করেননি, আপনাকে আপনাকে ট্রাস্ট করা টাফ। বাট স্টিল আপনি যদি ডেভেলপার হিসেবে জয়েন করেন, জয়েন করার পরে 2-3 বছর কাজ করেন, তখন আপনি আস্তে আস্তে সরাসরি জুনিয়র সিস্টেম ডিজাইনার হিসেবে জয়েন করতে পারেন, ক্লাউড আর্কিটেক্ট হিসেবে জয়েন করতে পারেন। এই ক্ষেত্রে বর্তমান যুগে সহজ হচ্ছে যে ক্লাউড আর্কিটেক্টের জব পাওয়া। সিস্টেম ডিজাইনার হব ঠিক আছে, কিন্তু সিস্টেমের সাথে যদি আমার ক্লাউড সম্পর্কে ভালো নলেজ থাকে, ক্লাউড আর্কিটেক্টের হিউজ ডিমান্ড। আর ক্লাউড আর্কিটেক্টের কাজও তুলনামূলক কম, ঠিক আছে। সরাসরি থেকে মানে শিখতে টাইম লাগবে, বাট সুযোগ বেশি। আর দেখা যাচ্ছে যে আপনি অনেক জবের এক্সপিরিয়েন্স আছে, তখন আপনি সরাসরি যাইতে পারেন, সমস্যা নেই, এটা ডিপেন্ড করে। কিছু কেস স্টাডিজ লিখে রাখতে হয় নিজের মতো করে, আপনাকে বোঝার জন্য, আপনাকে চেনার জন্য কিছু কেস স্টাডিজ থাকতে হয়, কিছু এক্সপিরিয়েন্স থাকতে হয় যে আচ্ছা আমি এই ধরনের এই অ্যাপ্লিকেশন বানাইছিলাম, এই অ্যাপ্লিকেশন এই সিস্টেম ব্যবহার করে বানাইছিলাম। আর আপনার সাথে কথা বলে তো অবশ্যই বুঝতে পারবে যে আপনাকে দিয়ে হবে কিনা, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ডেভেলপার, যেহেতু আমাদের এখানে অনেকেই জব করি, যারা জব করি তাদের ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স অনেক বৃদ্ধি পেয়ে যাবে, ডেভেলপমেন্টের স্টাইল থেকে শুরু করে সবকিছু চেঞ্জ হয়ে যাবে এই কোর্সটা করার পরে বা এই ইসের পরে। আই বিলিভ যে অলরেডি আপনাদের আমার আমার সাথে কোর্সে আসার পর থেকে অনেক আপগ্রেড হয়েছে আই বিলিভ, যে কোডের যারা অলরেডি জব করেন, আর যারা এখনো জব করেন না, যারা নিয়ার ফিউচার জব করবেন, তাদের হায়ার হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, হায়ার হওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পেয়ে যাবে, ইন্টারভিউয়ারের সাথে কমিউনিকেশন, ইন্টারভিউয়ারের প্রশ্নগুলোর উত্তর দেওয়া বা তাদের কনসেপ্টগুলো বুঝতে পারা, এই সব কিছু সহজ হয়ে যাবে অনেক। এই সব কিছু সহজ হয়ে যাবে, এমনকি ধরেন আপনি সিস্টেম ডিজাইন করবেন না আপনার আপনার কোম্পানিতে, কিন্তু ওখানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে এই আর্কিটেকচারে যাওয়া উচিত, এইভাবে কাজ করা উচিত, আমরা এই ক্লাউড নেটিভে কাজ করবো, আমরা এইটা ব্যবহার করবো, তখন আপনার আপনার জন্য কাজ করা সহজ হয়ে যাবে। তারা বলবে ক্যাশিং করো, ক্যাশিং করো, ক্যাশিং আমি বুঝি না, তো আমি ক্যাশিং কোন সিস্টেমে করবো? আচ্ছা, যেমন স্টেটলেস না বুঝলে পরে আপনি স্টেটলেসের প্রয়োজনীয়তা না বুঝলে আপনি কোনোদিনও বুঝেই উঠতে পারবেন না আমি স্টেটলেস কেন বানাবো, আমার আমার দরকার কি, আমি এখানেই রাখি। ঠিক আছে, আপনি ডাটাবেসটাকে সেপারেট করার বা হচ্ছে যে একটা মেসেজ ব্রোকার ব্যবহার করতে আপনার কোম্পানি থেকে বললো মেসেজ ব্রোকার ব্যবহার করো, আপনি বুঝেই উঠতে পারবেন না আমি মেসেজ ব্রোকার কেন ব্যবহার করছি। তার মানে এই সিস্টেম ডিজাইনের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আপনি যত ভালো একজন ডেভেলপার হইতে পারবেন, এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকলে আপনি কখনোই তত ভালো ডেভেলপার হইতে পারবেন না। যদিও আপনি এই জায়গাটাই হচ্ছে যে সিস্টেম ডিজাইনটাকে সরাসরি জব রোলে হিসাবে ব্যবহার করছেন না, বা সিস্টেম ডিজাইনের নলেজটাকে সরাসরি ব্যবহার করছেন না, কিন্তু একজন ভালো ডেভেলপার হওয়ার জন্য সিস্টেম ডিজাইনের নলেজ দরকার, সিস্টেম আর্কিটেক্ট হওয়ার জন্য নলেজ দরকার, ক্লাউড আর্কিটেক্ট হওয়ার জন্য নলেজ দরকার। এটা আমি মনে করি যে একটা কোর নলেজ, যেই নলেজটার উপরে বাকি সব কিছু নির্ভর করে থাকে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। নেক্সট স্টেপ থেকে দেখলে নিচের গুলা, ইয়েস, নেক্সট স্টেপ থেকে দেখলে নিচের গুলো বুঝতে সহজ হয়ে যায়। ডেভ, না না, এডাব্লিউএস এর সার্টিফিকেশন তো অনেকগুলো, এডাব্লিউএস এর ডেভঅপস এর সার্টিফিকেট আলাদা আছে, ঠিক আছে। এডাব্লিউএস এর তো একটা সার্টিফিকেট না, এডাব্লিউএস এর 11টা না 12টা, এখন তো সার্টিফিকেট বাড়ছে আরো।
13টা সার্টিফিকেট এডব্লিউএস এর। তার ভিতরে ডেভেলপারদের জন্য কাজে লাগে হচ্ছে যে আপনার শুধুমাত্র ক্লাউড প্র্যাকটিশনার, আর এডব্লিউএস এর যে ডেভেলপারদের জন্য আলাদা একটা আছে, জাস্ট ডেভেলপার ওইটা। ঠিক আছে, ওইটার আবার দুই ধরনের আছে, প্রফেশনাল আছে, অ্যাসোসিয়েট আছে। বাট আমি মনে করি যে আসলে যদি আপনার ডেভেলপার আর সলিউশন আর্কিটেক্টের ওপরকার দুইটা দুইটা চারটা সার্টিফিকেট থাকে, আর সাথে ক্লাউড প্র্যাকটিশনার 5টা সার্টিফিকেট থাকলে মোটামুটি আপনি অনেক বাইরের যে কোনো কোম্পানিতে জব পাওয়ার জন্য অগ্রাধিকার পাবেন। আমি এখনো দেইনি, বা আমার প্রয়োজন হয়নি। এই বছর ইচ্ছা ছিল দেওয়ার, কিন্তু কোনোভাবে সুযোগই ম্যানেজ করতে পারিনি। সামনের বছর চিন্তা করব। টপটালে যতদিন আছি ততদিন আমার আর প্রয়োজন নাই, কিন্তু টপটাল থেকে বের হওয়ার পর বা টপটাল বাদ দিয়ে যদি অন্য কোনো জায়গায় ইচ্ছা হয় কখনো, তখন তার আগে ট্রাই করবো, তার আগে ট্রাই করবো না। কারণ এর আবার মেয়াদ আছে, 2 বছরের মেয়াদ আছে। তো আমি যদি আজকে করে তো সার্টিফিকেট নিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমার কাজ হলো না। আর আমি সার্টিফিকেটটা নিয়ে আমার কাজটা কি, কাজটা হচ্ছে যে আপনার মেনলি জবেই এটা ব্যবহার করা। তা মানুষটা শো আপ করে তো আমার লাভ নাই, জবের জন্য কাজে লাগবে। তো জবে যাওয়ার আগ দিয়ে করাই আমার জন্য বেটার মনে হয়, যদি অন্য কোনো জায়গায় এই রোলগুলোতে অ্যাপ্লাই করার ইচ্ছে থাকে তখন। অলরাইট, আর কারো কোনো প্রশ্ন? কালকে থেকে গাইস শুরু হচ্ছে মাইক্রো সার্ভিস। কারণ আমাদের অ্যাপ্লিকেশন স্কেল করার জন্য এখন যেটা দরকার সেটা হচ্ছে, ওকে, সমস্ত সার্ভিস আমরা দেখে ফেলছি, শিখে ফেলছি, অন্যান্য জিনিসপত্র কেমনে কি করা যায়, কিন্তু আমাদের এতে হবে না। এখন আমাদের কোম্পানি বড় হয়ে গেছে। কোম্পানি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের মাইক্রো সার্ভিসে যাইতে হবে। তো মাইক্রো সার্ভিসের ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়ে আমরা আসলে আলোচনা করব। হ্যাঁ, আজকে যাচ্ছি না, আজকে র্যাপ আপ করতেছি। ওকে, তাহলে গুড নাইট সবাই, ভালো থাকেন।